এই জন্যই তো আমার নাম আদিল। আচ্ছা যাই হোক, মেয়েগুলোকে যেন কোনো ক্ষতি না হয়, আমি এখন রাখছি, তো শুনলে সমস্যা হবে। বলেই আদিল কল কেটে পেছনে ঘুরে দেখে মেঘা দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। আদিল ভয় পেয়ে যায়। তুমি তুমি কখন আসলে এখানে? তার মানে এই খুনগুলো তুমি করছো? আমার সন্দেহ তাহলে ঠিক ছিল। আজকে মেঘা ভেতরে এসো, আমি তোমাকে সব বলছি, আর সব সত্যি আমি তোমাকে বলবো। আমার আর কিছু শোনার নেই। তুমি আমাকে এভাবে ঠকালে আদিল। তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি শান্ত আর ভালো মানুষ, কিন্তু তুমি তো একটা খুনি। ঢাকা সিটি কলেজের কিছুটা সামনে মুচিরা বসে আছে। হঠাৎ একটা ছেলে সে তাদের পাশেই বুট পালিশের জিনিসপত্র নিয়ে বসে পড়ে। ছেলেটাকে দেখতে তামিল সিনেমার হিরোর মতো, মুখে গোফ, খোঁচা খোঁচা দাড়ি। ওদের মধ্যে রফিক বলে, তুমি কিডা? এই লাইনে নতুন মনে হইতেছে, এর আগে তো দেখি নাই তোমারে। আমি আদিল, এই লাইনে নতুন আসছি। কিন্তু মিয়া, তোমারে দেখা তো মুচি মনে হয় না, কোনো সিনেমার হিরো লাগে। সিনেমার হিরো আর আমি কি যে বলো তুমি চাচা, পেটে খাবার জোটে না অভাবে, আর তুমি বলতেছো আমার হিরোর মতো লাগছে। পেটের দায়ে এই পথ বাইসা লইছি। যা কইছো মিয়া, পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আজ আমারও এইখানে মুচির কাজ করছি। আচ্ছা চাচা, রোজ টাকার মতো কাম করতে পারবো কত? সেই তো কইতে পারি না, এক এক দিন এক এক রকম হয়। আদিল আর কিছু বলার আগেই কলেজের গেটের সামনে এসে একটা ব্ল্যাক কালারের গাড়ি থামে। গাড়ি থেকে একজন লোক নামে, চোখে সাদা প্রেমের চশমা, পরনে কালো কোট। গাড়ি থেকে নেমেই লোকটা ভেতরে চলে যায়। আদিল রফিককে বলে, আচ্ছা চাচা, উনি কেডা? এত বড় গাড়ি কইরা আসলো, মনে হয় অনেক বড় লোক, তাই না? উনি এই কলেজের প্রিন্সিপাল স্বপন চৌধুরী। খুব বড় লোক, মাঝে মাঝে আমাগো কাছে আহে জুতা পালিশ করতে, আর খুশি হইয়া আগো বকশিসও দিয়া যায়। তাইলে তো মনে হয় খুব ভালো লোক। আচ্ছা কাম করি চাচা, পরে কথা কমুনে। বলি আদিল সবকিছু গুছিয়ে নিতেই একটা লোক এসে আদিলকে বলে জুতো পলিশ করে দিতে। আদিল লোকটা জুতো পলিশ করে দিতেই লোকটা আদিলকে 10 টাকা দিতেই আদিল বলে, এটা কি দিলেন স্যার? আর 10 টাকা দেন, আমরা গরিব মানুষ, আপনারা না দিলে আমরা চলবো কি করে বলেন? লোকটা কিছু না বলে আদিলকে আর 5 টাকা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলে, এই, আমার জুতোটা একটু সেলাই করে দাও তো। পাশে যান, আমি পারবো না। আজব লোক তো, একটু আগেই তো দেখলাম একটা লোকের জুতো পালিশ করে দিলেন, তাহলে আমারটা করতে সমস্যা কোথায়? আমার ইচ্ছে, আমি করবো না, এত কথা বলার কি আছে? পাশের চাচাকে দিন, উনি করে দেবে। কর্নার আগে কটমট করতে করতে পাশের দোকান থেকে জুতা সেলাই করে কলেজের ভেতর চলে যায়। রফিক আদিলকে বলে, এটা কি কইলো? তুমি মেয়েটার জুতা সেলাই কইরা দিলা না কেন? আমরা তো ডাইকা ডাইকা আমাগো কাছে আনি, আর তুমি করলা না। মাইয়া মানুষের জুতাতে আমি হাত দিয়ে মনে চাচা, আর মাইয়া মানুষ কিপটা হয়। রেস্টুরেন্টে খাবার খেয়ে ওয়েটারকে 100 টাকা টিপস দিতে পারে, কিন্তু আমাদের সেই গনে গনে 10 টাকা দেবে। কথাটা অবশ্য হাসাই কইছো। এরপর তাদের মধ্যে আরো টুকটাক কথা চলতে থাকে। এইদিকে কণা কলেজের ভিতরে এসে মেঘার কাছে এসে বলে, মেঘা, জানিস আমাদের কলেজের সামনে যেখানে মুচিরা কাজ করে সেখানে আজ একটা নতুন ছেলে মুচির দোকান দিয়েছে। দেখতে যায় স্মার্ট আর কিউট, কিন্তু কি অ্যাটিটিউড ছেলেটার। আমি জুতো সেলাই করে দিতে বললাম বলে বলে আমি করব না, আমার ইচ্ছা। চলো তো দেখে আসি কে এই ছেলে। বলে মেঘা তার বান্ধবীদের সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা স্মার্ট ছেলে বসে আছে, মাথায় একটা গামছা বাঁধা, মুখে গোফ আর কোচা কোচা দাড়ি। মেঘা কাছে গিয়ে একটা পা সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই পুলিশওয়ালা, জুতোটা পালিশ করে দে তো। পাশের চাচাকে দিন, আমি পারবো না। পারবি না মানে? তাহলে এখানে বসেছিস কেন? আমার ইচ্ছে তাই, মন চাইলে পাশের দোকানে যান, নয়তো নিজের রাস্তা মাপেন। পারবো না বলেছি, বাস। সামান্য একজন বুট পালিশ হয়ে এত অ্যাটিটিউড তোর? বুঝছি আমি, এত কথা কস কেন? কইছি না পারুম না। তুই জানিস আমি কে? ভুলে গেলে বাসে গিয়ে আপনার আব্বুকে জিজ্ঞেস করে আসুন, সে বলে দেবে। মেঘার আগে কটমট করতে করতে বান্ধবীদের নিয়ে কলেজের ভেতরে চলে যায়। আদিল রফিককে বলে, চাচা, মেয়েটা কি ছিল? এই শহরের টপ বিজনেসম্যান মোহিত চৌধুরীর নাম শুনে নাই? আমি গরিব মানুষ, এত বড় মানুষের নাম শুনুন কই থেকে? কত? আচ্ছা চাচা, আমি শুনছি এই কলেজে নাকি রোজই নারী পাচার হয়, যাতে ড্রাগস সহ আরো অনেক কিছু স্মাগলিং করা হয়।
তুমি জানো নাকি কিছু? যা বলছিস বলছিস, স্বপ্ন মনে করিয়া ভুলা যা। এই কথা যদি কেউ শোনে তাহলে কাল খবরের কাগজে তোর ছবি থাকবো, আর তুই এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি। আরে না না চাচা, কি যে বলো! আমি কি এখনো মরার বয়স হয়েছে আমার? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। আচ্ছা সব বাদ দাও, কাজ করো। বলি আবার কাজে মন দেয়। এইদিকে মেঘা কলেজের ভিতরে এসে বলে, কত বড় সাহস ওই ছোট লোকের! এই মেঘা চৌধুরীকে অ্যাটিটিউড দেখায়। আমি ওকে ছাড়বো না। কেন, বিয়ে করবি ঠিক করলি নাকি? অবশ্য আমারও ইচ্ছা করছে ওই ছেলেটাকে বিয়ে করে নি। যা দেখতে না ছেলেটা, ইস। শাট আপ! ফালতু কথা বললে ভালো লাগে না তোর। চল ক্লাসে যাই। বলিয়ে সবাই ক্লাসে চলে যায়। চলুন এবার আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক আদিল শেখ, আপাতত একজন বুটপলিশওয়ালা। আদিলের বাবা মা কেউ নেই। এই পৃথিবীতে আদিলের একটা দাদু ছাড়া আর কেউ নেই। আর আমাদের গল্পের নায়িকা মেঘা চৌধুরী, এই দেশের টপ বিজনেসম্যান মোহিত চৌধুরীর একমাত্র মেয়ে। মেঘার আম্মু জান্নাত চৌধুরী, একজন ডক্টর। মেঘা এবার মাস্টার্স পড়ছে। বাকিটা আস্তে আস্তে জেনে যাবেন। এবার গল্পে ফেরা যাক। ক্লাস শেষ করে মেঘা তার বান্ধবীরা বাইরে এসে দেখে আদিল নেই। কণা বলে, কি রে, মালটা তো তাড়াতাড়ি চলে গেল। যাবে আর কোথায়, কাল তো আবার আসবে। আমি ওকে দিয়ে আমার জুতো পালিশ করিয়েই ছাড়বো। এইটা এই মেঘার চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন চল বাসায় যাই। বলি সবাই যে যার বাসায় চলে যায়। মেঘা বাসায় আসতেই মোহিত চৌধুরীর মেয়েকে কাছে ডেকে বলে, কি রে মা, কলেজে কোনো সমস্যা হয়নি তো? না আবু, কোনো সমস্যা হয়নি। তুমি এত টেনশন করো কেন বলো তো? তুই তো জানিস আমার শত্রুর অভাব নেই। সবাই উৎপেতে থাকে কখন আমার ক্ষতি করবে। আমাকে কিছু করতে না পেরে তোরা আবার কোনো ক্ষতি করে দেয়। আমার কিছুই হবে না আব্বু। আমু এখনো আসেনি? না, তোর আম্মুর ফিরতে লেট হবে। একটা অপারেশন আছে, বললো 7টায়। আচ্ছা, আমি রুম থেকে চেঞ্জ করে আসছি আব্বু। বলি মেঘা তার রুমে চলে যায়। এইদিকে আদিল একটা বস্তিতে ছোট্ট একটা ঘরে বসে বসে ল্যাপটপে কিছু একটা কাজ করছে। হঠাৎ তার মোবাইলটা বেজে ওঠে। কল রিসিভ করে বলে, বলুন, এই সময় কেন কল করলেন? আজ সন্ধ্যা আমার সাথে দেখা করো, তোমার সাথে কথা আছে। সন্ধ্যা হবে না, রাত 9টায় হাতিরঝিল ব্রিজে চলে আসুন, আমি চলে আসবো। বাট এসে ভুল করেও আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। নতুন একটা সিম নিয়ে আসবেন, ওইখানে সামনাসামনি মোবাইলে কথা হবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আর তোমাকে একটা মেল পাঠিয়েছি, দেখে নাও। ওকে বাই এখন। আর আমাকে কখনো কল করবেন না, প্রয়োজন হলে আমি আপনাকে কল করব। লোকটা ঠিক আছে বলে কল কেটে দেয়। আদিল ল্যাপটপ বন্ধ করে ঘর থেকে বের হয়। একটু দূরে এসে একটা দোকানে এসে সিগারেট নিয়ে খেতে থাকে। বসে বসে সিগারেট খাচ্ছে। আশেপাশে লোকজন কথা বলছে ঢাকা সিটি কলেজের মেয়েদের কিডন্যাপ নিয়ে। কথাগুলো এমন। আর বলবে না ভাই, ওই কলেজের মেয়েদের ভর্তি করতেও ভয় হয়। রোজ রোজ কাউকে না কাউকে কিডন্যাপ করা হয়। আর রোজ সকালে একটা করে ছেলের লাশ গেটের সামনে পড়ে থাকে। কবে যে এসব বন্ধ হবে? আর ওই কলেজের প্রিন্সিপাল এদের বিরুদ্ধে চাইলেও কোনো অ্যাকশন নিতে পারছে না। সকল পুলিশ আর ওই ছেলেকে ভয় পায়। আদিল বলে, আচ্ছা আচ্ছা, পুলিশগুলো কি জানে নাকি তারা এই কাজগুলো করছে? ওদের মধ্যে একটা লোক বলে, জানে না আবার সব জানে, কিন্তু মৃত্যুর ভয় কেউ কিছু বলছে না। যেদিন ওই পুলিশগুলোর কারো মেয়ে কিডন্যাপ হবে সেদিন দেখবে কি অ্যাকশন নেবে। হাসালে তুমি মিয়া। তিনি আগে ডিআইজির মেয়েকে কলেজ থেকে কেউ কিডন্যাপ করেছে, এখনো সন্ধান পাওয়া যায়নি। এই কথা শুনে আদিল আর কিছু না বলে সেখান থেকে নিজের বস্তিতে চলে আসে। সন্ধ্যা 7টা এখন। মেঘা তার আব্বুর কাছে এসে বলে, আব্বু, আমি বান্ধবীদের সাথে একটু বাহিরে যাচ্ছি। 10টার মধ্যে চলে আসবো। তুই সব জানিস মা, আমার শত্রুরা কিভাবে উৎপেতে আছে। এই সময় বাইরে না গেলে হয় না। তোমার মেয়ে এতটা দুর্বল নয় আব্বু। ক্যারাটে শিখিয়েছি কেন? কেউ কাছে আসলে নাক ফাটিয়ে দিব। তোর সাথে আমি কথাই পারবো না। যা, তবে সাবধানে থাকিস। আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল দিবি। মেঘা ঠিক আছে বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে কনার বাসা চলে আসে। এরপর কনা সহ আরো বাকি বান্ধবীরা মিলে চলে আসে হাতিরঝিল ব্রিজে। সবাই বসে আড্ডা দিচ্ছে।
আড্ডা দিতে দিতে 9টা বেজে যায়। এইদিকে আদিল ব্রিজের এক পাশে দাঁড়িয়ে আছে, আর একটা লোক অন্য পাশে দাঁড়িয়ে কানে মোবাইল ধরে আছে। আদিল বলে, বলুন, কেন এত জরুরি খবর দিয়ে আসতে বললেন? আমার হাতে যে ফাইলটা দেখতে পাচ্ছ, এটা তোমার এখন প্রয়োজন, আর এটাই দিতে এসেছি। মার্ডার করতে আবার ফাইল দিয়ে কি করবে? আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করার জন্য এখানে রেখেছেন। একটা ফ্যাক্স করে তো পারতে পারতেন। পারতাম, বাট তোমাকে আরও একটা খবর দেবার আছে, যেটা মোবাইলে বলা সম্ভব হতো না। এখন কিছু বলতে হবে না, আমি প্রয়োজন হলে সব জেনে নেব। এখন হাতের ফাইলটা যেখানে আছে সেখানে রেখে চলে যান, আর যাওয়ার সময় সিমটা খুলে ভেঙে যাবেন। বাই। লোকটা আদিলের কথা মতো ফাইলটা রেখে সিম মোবাইল থেকে বের করে ভেঙে সেখান থেকে চলে যায়। হঠাৎ মেঘা চোখ আদিলের দিকে পড়ে। দূর থেকে মেঘার মনে হচ্ছে এটা সেই ছেলেটা। বান্ধবীদের আসছে বলে কাছে এসে দেখে কেউ নেই। মেঘা মনে মনে বলে, আজব তো, এইমাত্র এখানে দেখলাম, এইটুকু সময়ের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। তবে আমি শিওর এইটা ওই ছেলেটাই, কিন্তু এখানে কি করছিল? আর ওর হাতে ওইটা কি ছিল? এমন হাজারো কথা ভাবছে। হঠাৎ কেউ কাঁধে হাত রাখতে চোখে পেছনে তাকিয়ে দেখে কণা। কণা বলে, কিরে, এমন চমকে গেলি কেন? আর এখানে কাকে খুঁজছিলি তুই? কিছু না, চল, অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় যাই, আবু আবার চিন্তা করবে। বলেই সবাই সেখান থেকে চলে যায়। আদিল ব্রিজের নিচ থেকে উঠে হাসতে হাসতে বলে, আমাদের ফলো করা হচ্ছিল নাকি কাকতালীয় ছিল ঘটনাটা? সে যাই, দেখিনি, এটাই হলো কথা। বলেই সেখান থেকে চলে আসে নিজের বস্তিতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুট পলিশের জিনিস নিয়ে কলেজের সামনে এসে দেখে অনেক মানুষের ভিড়। আদিল কাছে এসে দেখে 2টা ছেলের লাশ পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা নির্মমভাবে মারা হয়েছে। আর একটা মহিলা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গেটে দাঁড়ান থাকায় কিছুতেই ভিতরে যেতে দিচ্ছে না। আপনি কেন আটকাচ্ছেন আমাকে? কাল থেকে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে কলেজে আসলো, এরপর আর বাড়ি ফিরলো না। আমাকে একবার প্রিন্সিপালের সাথে কথা বলতে দিন। কলেজের ভিতরে আমি আপনার ঢুকবার দিই, আর আমার চাকরিটা চলে যাক। আর মেয়েকে এখানে না খুঁজে অন্য কোথাও গিয়ে খুঁজে দেখুন, কোনো বান্ধবীর সাথে কোথায় আছে। মহিলা আর কিছু বলার আগে প্রিন্সিপাল সেখানে এসে বলে, এখানে তো চেঁচামেচি কিসের? ভিতরে ক্লাস চলছে। মহিলা দৌড়ে প্রিন্সিপালের কাছে গিয়ে পা জড়িয়ে কান্না করতে করতে বলে, স্যার, আমার মেয়েটা কাল কলেজে আসার পর থেকে আর খুঁজে পাচ্ছি না। পুলিশের কাছে মিসিং কেস করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমার কেস নিচ্ছে না। আপনি একটু তাদের বলুন না আমার মেয়েটাকে খুঁজে বের করে দিতে। গিয়ে দেখুন, বয়ফ্রেন্ডের সাথে কোথাও ফষ্টি নষ্টি করছে। আপনার মেয়ের নাম ঝুমু তো? জি স্যার, ঝুমু আমার মেয়ের নাম, কিন্তু আমার মেয়ে এমন নয় স্যার। আপনার মেয়ে কেমন সেটা আর আমাকে বলতে হবে না। কলেজে লেখাপড়া করতে তো আসে না, ছেলেদের সাথে নষ্টামি করতে আসে। আমি 3 দিন হাতে নাতে ধরেছি ক্লাসরুমে ছেলেদের সাথে। এখানেও নাটক না করে গিয়ে দেখুন কোন বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। দারোয়ান, গেট বন্ধ করে দাও। বলেই প্রিন্সিপাল চলে যায়। দারোয়ান সাথে সাথে গেট বন্ধ করে দেয়। মহিলা কান্না করতে করতে বলে, সব মিথ্যে, আমার মেয়ে এমন না। সবাই জানে কারা করেছে এমন। আজ আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, তাই কোনো কাজ করছেন না। যেদিন আপনার মেয়েকে কিডন্যাপ করা হবে সেদিন বুঝবেন সন্তান হারানোর কষ্ট কাকে বলে। এটা এই সন্তান হারা মায়ের অভিশাপ। মিলিয়ে নিবেন, মিলিয়ে নিবেন। কিছু পুলিশ এসে মহিলাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে তার জায়গায় এসে বসে আছে চুপচাপ। রফিক বলে, কি মিয়া, এত চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? একজন প্রিন্সিপাল কিভাবে এমন কথা বলে চাচা? আর সত্যি কি সবাই জানে কে বা কারা কিডন্যাপ করছে আর এই 2টা ছেলেকে খুন করছে? সবাই জানে, কিন্তু কেউ মুখে খুলবে না। মুখ খুললেই তো লাশ হয়ে যেতে হবে। আর এই প্রিন্সিপালও সব জানে, মৃত্যুর ভয় চুপ করে আছে। একদিন একটা লোক ওদের নামে কেস করতে গিয়েছিল, পুলিশ সেখানেই ইনকাউন্টার করে দেয়। সত্যি মুখ দেখে মানুষ চেনাই দেয়। মানুষ বড়ই আদর পায়, কষ্ট দিয়ে মজা পায়। এর বিচার একদিন হবেই চাচা, আমার কথা মিলিয়ে নিও। কে জানে কবে সেই দিন আসে আর কে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। সবার তো মরার ভয় আছে নাকি? আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে কাজ করতে থাকে।
হঠাৎ একটা পায়েসে আদিলের সামনে রাখে। আদিল সামনে তাকিয়ে দেখে মেঘা। আদিল একটু বিরক্তি নিয়ে বলে, আপনাকে বললাম না কাল আমি কাজ করব না, পাশের দোকানে যান। আরও কারোরটা করিস বা না করিস, আমারটা করতেই হবে। কেন, আপনি কি এদেশের প্রেসিডেন্টের মেয়ে নাকি যে আপনার কাজ আমাকে করতেই হবে? আমি কে সেটা তুই সময় হলেই জানতে পারবি। তোর অ্যাটিটিউড যদি আমি না ভাঙি তাহলে আমার নামও মেঘা নয়। যা ইচ্ছে করুন, আপনি যান। আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। এই ছেলেরা তো অ্যাটিটিউড কেন আমি বুঝি না। আমি এই ছেলেকে দেখে নিব। এখন চল ক্লাসে যাই। বলি কনার মেঘা ক্লাসে যেতে নীলে নয়ন এসে মেঘার সামনে দাঁড়ায়। নয়নকে দেখে মেঘা বলে, কি হয়েছে, এমন ভূতের মতো সামনে দাঁড়ালে কেন? তুমি আমার সাথে সবসময় এমন করে কথা বলো কেন মেঘা? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। বাট আমি তোমাকে ভালোবাসি না। মেঘা, আমার মতো আর কেউ তোমাকে এতটা ভালোবাসবে না। তোমার ভালোবাসা আমার লাগবে না, নিজের রাস্তা মাপো। চল তো কনা এখান থেকে। বলি মেঘা কনাকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রিন্সিপাল নয়নের কাছে এসে বলে, এই তোমার ক্লাস নেই? এখানে কি করছো? একটা কাজ ঠিক মতো হয় না তোমাকে দিয়ে, আর এই মেয়ের পিছনে পড়ে আছো কেন? কি আছে এই মেয়ের মাঝে? স্যার, এটা আমার পার্সোনাল বিষয়, আপনার এই নিয়ে নাক গলাতে হবে না। আর আপনি ভালো করেই জানেন আমি কাজে কিনা। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে নয়ন। এটা ভুলে যেও না আমি চাইলে তোমায় কি করতে পারি। হ্যাঁ, কিছুই করতে পারবেন না। শুধু শুধু ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করুন। আর আমি আমার কাজ ঠিক মতোই করছি। আর রাতে কলেজে এসো, কথা আছে। সাথে তোমার বন্ধুদেরও নিয়ে এসো। নয়ন ঠিক আছে বলে চলে যায়। এইদিকে আদিল বসে বসে কিছু নিয়ে গভীর ভাবনায় আছে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখে তার দাদু কল করেছে। আদিল একটু দূরে গিয়ে কল রিসিভ করে বলে, কি ব্রো, আমাকে মিস করছো বুঝি? তুই তো আর মিস করিস না, বাসায় ফিরবি করবে দাদু ভাই। খুব তাড়াতাড়ি ফিরবো দাদু। তোমার শরীর কেমন? ঠিকমতো ওষুধ নিচ্ছ তো? সব ঠিক আছে। তোকে খুব দেখতে ইচ্ছে করে দাদু ভাই। আমি আমার কাজ শেষ করে খুব দ্রুতই তোমার কাছে চলে আসছি দাদু ভাই। তুমি নিজের খেয়াল রেখো, আমি এখন রাখছি। তুইও নিজের খেয়াল রাখিস। আদিল ঠিক আছে বলে কল কেটে পেছনে ঘুরে দেখে মেঘা আর কণা দাঁড়িয়ে আছে তার পেছনে। আদিল কিছুটা ভয় পায়, কিন্তু সেটা মেঘাকে বুঝতে না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেঘা বলে, এই মুচি শোন। আমার নাম মুচি না, আদিল। আর মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন, তবেই আপনি অন্যের থেকে সম্মান পাবেন। এখন তুই আমাকে ভদ্রতা শেখাবি? সামান্য একজন মুচি হয়ে এত কিসের অহংকার তোর, হ্যাঁ? মাই লাইফ মাই রুলস। আপনি কে? মুচি আবার ইংরেজিও জানে দেখছি। তা এইটুকুই শিখেছিস নাকি আরো কিছু জানিস? ফালতু এখানে সময় নষ্ট না করে নিজের ক্লাসে যান। আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, তাদের কথা ভাবুন একটু। বলি আদিল চলে যায়। মেঘা বেশ অবাক হয় আদিলের কথা শুনে। কণা বলে, দেখলি কিভাবে কথা বলে গেল? দেখেছি, তবে কথাটা খারাপ বলেনি কিন্তু। কি রে, তুই আবার এর প্রেমে পড়ে গেলি নাকি? অবশ্য তুই কেন, যে কোনো মেয়েই এর প্রেমে পড়বে। যা দেখতে ইচ্ছা করে খেয়ে ফেলি চকলেটের মতো। ছি, কি বলিস তুই এগুলো? রুহি কি রাক্ষসী নাকি? একটা মানুষ খেয়ে ফেলবি? তুই বুঝবি না বান্ধবী, যদি আমার লাইফে অমিত না থাকতো তাহলে আমি একে প্রপোজ করে বসে থাকতাম। তোর বয়ফ্রেন্ড শুনলে হার্ট অ্যাটাক করবে। বলেই দুই বান্ধবী হাসতে হাসতে কলেজের ভেতরে চলে যায়। আদিল নিজের জায়গায় এসে বসে আছে। হঠাৎ দেখে এই কলেজের প্রিন্সিপাল কারোর সাথে মোবাইলে রাগারাগি করতে করতে বেরোচ্ছে। আদিল রফিককে বলে, প্রিন্সিপাল তো খেপে আছে নাকি? সবসময় এমনই করে নাকি? মাঝে মাঝে দেখি এমন করে। বড়লোক মানুষ হয়তো কেউ কথা শোনে নাই তাই এমন করে। হতে পারে। আচ্ছা কাজ করো, আমি বাড়ি যাই, ভালো লাগছে না। আজ তো 1 টাকার কাজও করলে না, খাবি কি তুই আজকে? বাড়িতে খাবার এসেছে, আজকে হয়ে যাবে। এই নে 100 টাকা, আজকে চলিস। আর তোর কাছে যখন মনে হয় আমারে দিস। আরে না চাচা, লাগবে না। আমার 100 টাকা দিয়ে দিলে তুমি চলবে কেমনে? আমার কাছে কিছু আছে, আর তাছাড়া আমি তো আর বেশ কিছু সময় কাজ করব। ঠিক আছে, তবে আমি যখন দিব তখন কিন্তু ফেরত দিতে হবে। আচ্ছা, নিব। বলি আদিলকে 100 টাকা দেয় রফিক। আদিল টাকা নিয়ে একটা হাসি মুখে চলে যায় নিজের বস্তুতে। এইদিকে মেঘা ক্লাস শেষ করে বের হয়ে এসে দেখে আদিল নেই। রফিকের কাছে এসে মেঘা বলে,
এখানে যে বসে সে কোথায়? আপনি কি আদিলের কথা বলছেন? ও তো চলে গেছে বাসায়। এত তাড়াতাড়ি চলে গেল? আচ্ছা, ধন্যবাদ। বলেই মেঘা কনাকে বিদায় দিয়ে চলে যায়। রাত এখন প্রায় 12টা। আদিল তার বাসা থেকে বের হয়ে কলেজের সামনে এসে ভিতরে উকি দিচ্ছে। হঠাৎ নয়ন পেছন থেকে এসে আদিলকে বলে, এই কে তুই? আর এত রাতে এখানে কি করছিস? আদিল চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে রাগে লুকিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদিল শান্ত কণ্ঠে বলে, জি আমি আদিল, মুচির কাজ করি। বাড়ি ফিরছিলাম, হঠাৎ এখানে একটা শব্দ শুনে দেখছিলাম। কিছু শব্দ। এখান থেকে চলে যা, আর ভুল করেও এখানে আসবে না রাতের বেলা। কেন ভাই, এখানে রাতে আসলে কি ভূতে ধরে? নয়ন আদিলের গালে থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বলে, এত কথা বলতে কে বলেছে তোকে? এখান থেকে যেতে বলেছি, চুপচাপ যা, নয়তো খবর করে ছেড়ে দেবো। আপনি আমাকে মারলেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। নয়ন আদিলের গলা ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, আর কখনো এখানে দেখলে জানে মেরে ফেলবো। যা ভাগ শালামুসি। বলি নয়ন চলে যায় কলেজের ভেতরে। আদিল বসে পায়ের উপর পা রেখে মনে মনে বলে, এখানে তো আমাকে আসতেই হবে, একবার নয় বারবার আসতে হবে। ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড বাট ইউ ডু নট নো আই এম ইউর ড্যাড। বলি আদিল হাঁটতে থাকে। মেঘা নিজের রুমে বারান্দায় বসে আছে। হঠাৎ রাস্তা আদিলকে দেখে একটু অবাক হয়, মনে মনে বলে, এত রাতে আদিল এখানে? সেই দিনও হাতির ঝিল ব্রিজে দেখলাম, আজও এত রাতে এখানে। সেই দিন পালিয়ে গেল, আজ আর পারবে না চান্দু। বলি মেঘা দৌড়ে নিচে এসে দেখে আদিল কোথাও নেই। চারপাশে তাকাচ্ছে মেঘা, কোথাও না দেখে একা একা বলতে থাকে, এই ছেলে কি ম্যাজিক জানে নাকি? একটু সময়ের মধ্যেই উধাও হয়ে গেল। বলি বাসার ভেতরে ঢুকতেই মেঘার আব্বু মোহিত চৌধুরী এত রাতে মেয়ে বাহির থেকে আসতে দেখে বলে, কিরে মা, তুই এত রাতে বাহিরে কেন গিয়েছিলি? এমনি আব্বু, রুমে ভালো লাগছিল না, তাই একটু বাহিরে গিয়েছিলাম। তুই কেন বারবার ভুলে যাস চারপাশে আমার শত্রুর উৎপেত আছে? এত চিন্তা করো না তো আপু, আমার কেউ কিছুই করতে পারবে না। অনেক রাত হয়ে গেছে, যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। আমিও যাই, ঘুমিয়ে পড়ি, কাল আবার ক্লাস আছে। বলেই মেঘা চলে যায়। মোহিত চৌধুরী মনে মনে ঠিক করে, তার মেয়ের জন্য একজন বডিগার্ড রাখতেই হবে, নয়তো তার শত্রুরা তার মেয়েকে যে কোনো সময় ক্ষতি করতে পারে। এসব ভাবতে ভাবতেই রুমে এসে শুয়ে পড়ে। এদিকে আদিল রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আদিল কলেজের সামনে এসে দেখে অনেক মানুষের ভিড়। আদিল কাছে গিয়ে দেখে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শরীরের সমস্ত জায়গায় ছুরির আঘাত, চোখ তুলে নেওয়া হয়েছে, গালের চামড়া 2 ভাগ হয়ে আছে। প্রিন্সিপাল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার মা তার ছেলের লাশ জড়িয়ে ধরে কান্না করছে। আদিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল পুলিশকে বলে, এখান থেকে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পুলিশ ছেলেটার লাশ ধরতে গেলে ছেলের মা কান্না করতে করতে বলে, না, ছুবেন না আমার ছেলেকে। আগে আমার ছেলের খুনিদের খুঁজে বের করে শাস্তি দিন। আমার ছেলের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমি আমার ছেলের লাশ কোথাও দিতে দিব না। এখানে নাটক না করে ছেলের লাশ কবর দেওয়ার ব্যবস্থা করুন। ছেলে কলেজে এসে কি করে জানেন না আপনি? ড্রাগস নেয় আপনার ছেলে, হয়তো নেশার জন্য বন্ধুদের সাথে মারামারি করেছে, আর তারাই মেরে ফেলে গেছে। অফিসার, এখান থেকে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। 5 মিনিটের মধ্যে আমি জায়গা খালি চাই। 2 জন মহিলা পুলিশ এসে ছেলেটার মাকে টেনে সরিয়ে দেয়। 3 জন পুলিশ এসে ছেলেটার লাশ নিয়ে গাড়িতে তোলে। মহিলাটা কান্না করতে করতে বলে, আমার ছেলেকে যারা এমন নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার একদিন হবে। উপরে আল্লাহ আছে, সে কাউকে না কাউকে এই অন্যায় থামাতে ঠিকই পাঠাবে। প্রিন্সিপাল কিছু না বলে ভিতরে গিয়ে দারোয়ানকে বলে গেট বন্ধ করে দিতে। দারোয়ান গেট বন্ধ করে দিতেই আদিল এসে তার জায়গায় বসে মাথায় হাত দিয়ে কিছু ভাবছে। রফিক বলে, কি হয়েছে, এত কি ভাবছো? কেমন প্রিন্সিপাল উনি? ওনার কলেজে রোজ মার্ডার হয়, মেয়েদের কিডন্যাপ করা হয়, আর উনি তার কোনো অ্যাকশন না নিয়ে এসব বলে? আমরা গরিব মানুষ, কাজ করে খাই, এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই বাবা। তুইও এসব নিয়ে ভাবিস না, কাজে মন দে। এভাবে কতদিন চলবে আর চাচা?
তোর যদি মরার ইচ্ছে না থাকে তাহলে সব বাদ দিয়ে কাজ কর। আদিল আর কিছু না বলে চুপচাপ কাজ হতে থাকে। আজ আর মেঘা এসে আদিলকে বিরক্ত করেনি। আদিল আরো কিছু সময় কাজ করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে কাউকে কল করে। ও পাশের লোকটা কল রিসিভ করে বলে, আদিল বলো। আর কজন অপেক্ষা করতে হবে? এখনো আমরা কোনো কিছুই জানতে পারিনি, তাই কিছুই করতে পারবো। যেভাবে চলেছে চলতে দাও। আর কতজনকে মরতে হবে বলতে পারেন? আমাদের হাতে কিছুই নেই অপেক্ষা করা ছাড়া। আমাকে যে করেই হোক কলেজের ভেতরে যেতে হবে। সকল রহস্য লুকিয়ে আছে কলেজের ভেতরে। তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো আদিল, এতে হিতে বিপরীত হতে পারে। আমার নামের অর্থ জানেন তো আপনি, ন্যায়বান। আর সকল অন্যায়ের ন্যায় বিচার আমি নিজ হাতেই করব। তার জন্য এখনো সময় আছে। আমার কথা ছাড়া কোনো কাজ করবে না তুমি, তাহলে ভালো হবে না। আদিল রেগে কল কেটে দেয়। মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরল। হঠাৎ দেখে কিছু লোক মিলে একজনকে মারছে। আদিল দৌড়ে গিয়ে সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আরে ভাই কি করছেন? এতগুলো লোক মিলে একজন মানুষকে মারছেন কেন? এই, এখানে হিরোগিরি না করে চুপচাপ চলে যা, হয়তো ওর সাথে তোকেও মরতে হবে। মরতে হবে মানে? আঙ্কেল এরা কারা আর আপনাকে কেন মারতে চায়? বাবা, আমি একজন বিজনেসম্যান। আমার কোম্পানি লাস্ট 2 বছরে অনেক উন্নতি করে, আর ওদের বস মেহেদির আমার জন্য অনেক লস হয়, আর সেই থেকে ওরা আমাকে মারার জন্য চেষ্টা করছে। এই, এখনো ভালো করে বলছি, যদি বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। আমার নাম আদিল, আর আদিল অর্থ ন্যায়বান। আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি চুপচাপ চলে যাব, এটা তুমি ভাবলে কি করে? আর দেখি কে বাঁচে আর কে মারে। আদিলের কথা শুনে একটা ছেলে আদিলকে মারতে এলে আদিল ছেলেটার হাত ধরে ইচ্ছে মতো মুখে মারতে থাকে। বাকি ছেলেগুলো আদিলের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। আদিল ওই ছেলেটার 2 হাত ধরে এত জোরে মোচড় দেয়, সাথে সাথেই হাত দুটো ভেঙে যায়। বাকি ছেলেগুলো আদিলকে মারতে এলে আদিল ওদের একজনের হাত থেকে একটা হকি স্টিক নিয়ে সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। সবাই আদিলের হাতে মার খেয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। মোহিত চৌধুরী আদিলের কাছে এসে বলে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার জানা নেই বাবা। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আঙ্কেল, এটা আমার কর্তব্য ছিল। তুমি কি করো বাবা? কোথায় থাকো? আমি মুচির কাজ করি, আর সামনে একটা বস্তি আছে সেখানেই থাকি। আমি তোমাকে চাকরি দিলে করবে? আমি মূর্খ মানুষ আঙ্কেল, আমাকে দিয়ে এসব চাকরি হবে না। আমার একটা মেয়ে আছে, ওকে নিয়ে সব সময় আমি চিন্তায় থাকি। তুমি ওর বডিগার্ড হবে, আর পাশাপাশি আমার বাসায় থেকে আমার বাসা দেখাশোনা করবে। এটা করা যায়, সমস্যা নেই। তাহলে কাল থেকে তুমি আমার বাসায় থাকবে। এখন আমার সাথেই চলো। আমার বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস আছে আঙ্কেল, আপনি আমাকে ঠিকানা বলে দিন, আমি কাল সকালে চলে আসবো। এরপর মোহিত চৌধুরী আদিলকে তার বাসার ঠিকানা বলে। আদিল কাল সকালে যাবে বলেই নিজের বস্তি থেকে একটা ব্যাগে নিজের ল্যাপটপ, কিছু ফাইল আর কিছু জামা কাপড় ভরে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে মোহিত চৌধুরী তার ঠিকানায়। গেটে নক করতেই দারোয়ান গেট খুলে বলে, আপনি কেডা? আর এইখানে কারে চান? জি, আমাকে এই বাসার মালিক যিনি সে আসতে বলেছে, ওনাকে ডাকুন, উনি সব বলবে। আচ্ছা, আপনি খারান, আমি স্যারিকে ডাইকে আনছি। বলেই দারোয়ান ভেতরে যেতে নিলে মেঘা সেখানে এসে আদিলকে দেখে বলে, তুমি এখানে কাকে চাই? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে? আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? এটা আপনার বাসা? তার মানে ওই ভদ্রলোক আপনার বাবা? আপনার বাবা আমাকে আসতে বলেছে, ওনাকে একটু ডাকুন। আব্বু তোমাকে ডেকেছে? কিন্তু কেন? এটা আপনার বাবা আসলেই বলবে, ডাকুন ওনাকে। মেঘা দারোয়ানকে বলে তার আব্বুকে ডেকে আনতে। একটু পর মোহিত চৌধুরী এসে আদিলকে দেখে বলে, আরে আদিল, তুমি এসো, ভেতরে এসো। আব্বু, এই ছেলেকে তুমি কেন আসতে বলেছো? তুমি জানো এই ছেলের কত অ্যাটিটিউড? পরে শুনবো সব। আদিল এসো ভেতরে। বলেই মোহিত চৌধুরী ভেতরে চলে যায়। আদিল মেঘাকে পাশ কাটিয়ে যেতে নিলে মেঘা বলে, যদি আব্বুর কাছে কিছু বলো তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। আচ্ছা তাই নাকি? তার কি কি রূপ আছে আপনার? সেটা সময় হলেই দেখতে পাবে, যাও এখন। আদিল মুচকি এসে ভিতরে যেতেই মোহিত চৌধুরী আদিলকে বসতে বলে।
মেঘা গিয়ে তার আব্বুর পাশে বসে পড়ে। এরপর মোহিত চৌধুরী বলে, আদিল, কাল রাতে তো তোমাকে সবই বলেছি। জি আঙ্কেল, আমি আজ থেকে কাজ করতে চাই। তাহলে আজ থেকে তুমি কাজ শুরু করে দাও। আর মাসে 50,000 টাকা বেতন তোমার। তুমি যদি আরো চাও তাহলে বলো। না আঙ্কেল, এটাই হবে। কি কাজের কথা বলছো আব্বু? কি করে ও? আজ থেকে আদিল তোমার বডিগার্ড। তুমি যেখানে যাবে আদিল তোমার সাথেই যাবে। মেঘা তার আব্বুর কথা শুনে আদিলের দিকে তাকিয়ে মনে মনে বলে, খুব অ্যাটিটিউড তোমার, তাই না? এখন দেখব আমার কথা কি করে না শোনো মিস্টার আদিল। মেঘা, তোর কলেজের সময় হয়ে গেছে, গিয়ে রেডি হয়ে নে। আদিল, আমার সাথে এসো, আমি তোমাকে তোমার থাকার রুম দেখিয়ে দিচ্ছি। মেঘা তার রুমে চলে যায়। আদিল মোহিত চৌধুরীর সাথে যায়। এরপর মোহিত চৌধুরী আদিলকে একটা রুম দেখিয়ে দিয়ে বলে, আজ থেকে এটাই তোমার রুম, চেঞ্জ করে নাও। মেঘাকে নিয়ে কলেজে যাবে। ঠিক আছে আঙ্কেল। আরেকটা কথা, যে কলেজে আমার মেয়ে পড়ে কলেজের পরিবেশটা ভালো না বাবা, সব সময় মেঘার সাথেই থেকো। তাহলে সেই কলেজে কেন পড়ছে? সেখান থেকে বের হয়ে গেলেই পারে। আমি মেঘাকে বলেছি সব। ও বলে ওই কলেজের শিক্ষকরা নাকি খুব ভালো পড়াতে পারে, আর ওই কলেজে সত্যি খুব ভালো লেখাপড়া হয়। আগে এমন ছিল না, লাস্ট 1 বছর ধরে এমন হচ্ছে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে মেঘা ম্যামের কিছুই হবে না। তোমার উপর সেই বিশ্বাস আমার আছে বলেই আমি তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছি বাবা। আচ্ছা, তুমি চেঞ্জ করে নাও, আমাকে আবার অফিসে যেতে হবে। আদিল ঠিক আছে বলতেই মোহিত চৌধুরী চলে যায়। আদিল ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিচে এসে দাঁড়িয়ে আছে। একটু পর মেঘা আসলে আদিল মেঘাকে নিয়ে চলে আসে কলেজে। মেঘা কলেজের ভেতরে ঢুকে যায়। আদিল ঢুকতে গেলে দারোয়ান আদিলকে আটকায়। এই ছেলে, ভিতরে কোথায় যাচ্ছ তুমি? এখানে স্টুডেন্ট ছাড়া আর কাউকে অ্যালাউ করা হয় না। আমি মেঘা ম্যামের বডিগার্ড, আর ওনার সাথে থাকাটাই আমার কাজ। তুমি এখানে থাকো, আমি প্রিন্সিপালকে ডেকে আনছি। বলেই দারোয়ান প্রিন্সিপালকে গিয়ে সব বলে। প্রিন্সিপাল আদিলের সামনে এসে বলে, এই তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই স্যার, আমি মেঘা ম্যামের বডিগার্ড, আর ওনার সাথে থাকাটাই আমার কাজ, কিন্তু দারোয়ান আমাকে যেতে দিচ্ছে না। এখানে স্টুডেন্ট ছাড়া আর কাউকে এলাও করা হয় না। আমি তো বডিগার্ড স্যার, ম্যামের রক্ষা করা আমার দায়িত্ব। আর আমি তো কাজ তো ঝামেলা করতে চাইনি, ভিতরে গিয়ে চুপচাপ বসে থাকবো। ম্যামের ক্লাস শেষ হলে আবার ম্যামকে নিয়ে চলে যাব। ঠিক আছে, বাট ভিতরে গিয়ে কোনো রকম ঘোরাঘুরি করবে না। আদিল ঠিক আছে বলতেই প্রিন্সিপাল আদিলকে ভেতরে যেতে বলে। আদিল ভেতরে চলে যেতেই প্রিন্সিপাল দারোয়ানকে বলে, এই ছেলের দিকে নজর রাখো, কোনো কিছু দেখলে আমাকে কল করবে। ঠিক আছে স্যার। এরপর প্রিন্সিপাল নিজের কক্ষে চলে যায়। আদিল ভেতরে গিয়ে এক জায়গায় বসে চারপাশে চোখ বোলাচ্ছে। হঠাৎ কলেজের ডান দিকে একটা বন্ধ ঘর দেখতে পায়, চারপাশে কেমন জঙ্গলের মতো। আদিল মনে মনে বলে, কলেজের ভিতরে এমন জঙ্গল কেন? সব জায়গায় তো পরিষ্কার, কিন্তু এই জায়গাটা এমন, এখানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আর আমার কাঁধে কেউ হাত রাখে। আমি পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেটা যে কাল রাতে তাকে মারার হুমকি দিয়েছে। তুই কলেজের ভেতরে ঢুকলি কি করে, আর এখানে কেন এসেছিস? জি, আমি মেঘা ম্যামের বডিগার্ড, আর প্রিন্সিপাল স্যার পারমিশন নিয়ে এখানে বসে আছি। তুই মেঘার বডিগার্ড, কিন্তু কাল তো বললি তুই নাকি মুসির কাজ করিস। এটা কালকে ছিল, আজ সকাল থেকে আমার চাকরি শুরু হয়েছে, কিন্তু আপনাকে দেখতে স্টুডেন্ট মনে হচ্ছে না। আমাকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ কর, আর এখানেই বসে থাকবি, কোথাও ঘোরাঘুরি করবি না। আদিল ঠিক আছে বলে সেখানেই বসে থাকে। নয়ন সেখান থেকে চলে যায়। একটু পর মেঘার কর্নার এসে দেখে আদিল বসে আছে। মেঘা আদিলের কাছে এসে বলে, চলো কোথাও ঘুরতে যাব। মেঘা, এখানে কি করে আসলো? আর তুই একে নিয়ে ঘুরতে যাবি মানে? তোদের মধ্যে কি সেটিং হয়ে গেছে নাকি? ফালতু কথা রাখ, আব্বু আমার জন্য ওকে বডিগার্ড রেখেছে। ইস, এমন একটা হ্যান্ডসাম ছেলে কেন যে আমার বডিগার্ড হলো না? চুপ, যদি এই কথা শোনে তাহলে আরও ফুটেজ খাবে। কোথায় যাবেন ম্যাম? আমার নাম মেঘা, তুমি আমার বড় হবে, তাই তুমি করে আর নাম ধরে ডাকলেই খুশি হব। ঠিক আছে, তাই হবে। কোথায় যাবো বলেন? নদীর পাড়ে আমার খুব ভালো লাগে, চলো সেখানেই যাই। আদিল ঠিক আছে বলে হাঁটছে। কণা মেঘা কণা আদিলের পেছনে যাচ্ছে। গেটের বাইরে গিয়ে মেঘা কণাকে বলে, তুই বাড়ি চলে যা।
আমি সাথে আসলে বুঝি প্রবলেম হবে তোর? বেশি কথা বললে তোর ফ্রেন্ডকে বলে দেবো সব। থাক, এত বড় উপকার করতে হবে না। এরপর কণা চলে গেলে মেঘা আদিল গাড়িতে উঠে বসে। মেঘা বলে, তুমি ড্রাইভ করো। সরি, আমি ড্রাইভ করতে পারি না। গাড়ি ড্রাইভ করতে পারো না তুমি? আপনার আব্বুর মতো তো আমার আব্বুর এত টাকা পয়সা নেই যে গাড়ি কিনে দেবে, তার জন্য ড্রাইভিং শিখতে হবে। মেঘার কথা না বাড়িয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। একটু পর নদীর পাড়ে এসে গাড়ি এক পাশে পার্ক করে দুজনেই বসে পড়ে। আদিল একটু দূরত্ব রেখে বসে মেঘার থেকে। দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভাঙে মেঘা বলে, আমি ফুচকা খাবো, নিয়ে এসো। টাকা দিন। তোমার কাছে ফুচকা কেনারও টাকা নেই? থাকলে কি, আপনি কি আমার গার্লফ্রেন্ড নাকি যে আমি আপনাকে ফুচকা কিনে খাওয়াবো? ফুচকা খাওয়ার জন্য গার্লফ্রেন্ড হতে হয় নাকি? ঠিক আছে, এই নাও টাকা। আদিল টাকা নিয়ে ফুচকা নিয়ে এসে দেখে 3টা ছেলে মেঘার হাত ধরে টানাটানি করছে। আদিল কাছে এসে ছেলেগুলোকে ধাক্কা দিয়ে মেঘা থেকে দূরে সরিয়ে দিয়ে মেঘার হাত ধরে নিজের কাছে নিয়ে বলে, ভয় পাবার কিছু নেই, আমি আছি। ছেলেগুলো কিছু না বলে আদিলকে বাঁধতে এলে আদিল এক এক করে 3টা ছেলেকে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে 3জনকে আত্মহত্যা করে ফেলে। মেঘা আদিলকে ধরে বলে, আরে কি করছো? মরে যাবে তো আর মারলে, এবার ছেড়ে দাও। আদিল কিছু না বলে একটা ছেলের বুকে লাথি দিয়ে মেঘাকে নিয়ে সেখান থেকে চলে আসে বাসায়। মেঘা বেশ অবাক হয় আদিলের এমন বিহেভিয়ার দেখে। আদিল কিছু না বলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা বলতে থাকে, আমি এই ছেলেগুলোকে এমন করে মারলাম কেন? মেয়েকে ছেলেগুলো টাচ করেছে বলে? কিন্তু এটা আমার এত রাগ হলো কেন? তবে কি আমি, না, আমি সব কি ভাবছি? আমি এখানে একটা মিশনে এসেছি, এটা ভুলে গেলে চলবে না। আমার কাজে মনোযোগ দিতে হবে। আদিল এসব ভাবছে তখনই তার মোবাইল বেজে ওঠে। মোবাইল নিয়ে দেখে সেই নাম্বার। কল রিসিভ করে আদিল বলে, বলুন, কোনো খবর আছে? খবর তো তোমার কাছে এতটা এগুলে। কি করে এগোবো? আপনি তো আমার হাত পা বেঁধে রেখেছেন। আপনি আর আমি চুপ করে থাকতে পারছি না। আদিল, তুমি ভাগ্যকে বিশ্বাস করো আর শুনো, এত তাড়াতাড়ি নিজের ধৈর্য হারিও না। এত তাড়াতাড়ি সম্ভব নয় এত বড় একটা কাজ করা। এতে আমাদের হেরে যাওয়া ঝুঁকি আছে। মানি না, মানিনি ভাগ্য কখনো। কপাল কপাল ফালতু, দখল করাই সব আমার। আমি না, কোনটা অসম্ভব মানি না, কোনোটা অসম্ভব। বাধা দেখলেই থেমে যান যারা, পিছনে তো আপনারা আমার সঙ্গী হবেন না। হেরে যেতে পারি দুনিয়াদারিতে, তবু পরাজয় আমার রক্ত। এও জিতবো যেভাবেই হোক, বিজয় আমার অন্তরেই। তুমি পাগল হয়ে গেছো আদিল। তুমি সব জেনে এসব কি করে বলছো? আপনি একটা কাজ করুন, 5-6 জনকে আলাদা আলাদা পজিশনে পাঠিয়ে দিন আর তাদের বলে দেবেন আমার কথা মতো কাজ করতে। যত লেট হবে ততই ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তবে তুমি আগে সব জানবে এবং হাতে সকল প্রমাণ নিয়ে তারপর কাজ করবে। ওকে, এখন রাখুন। যে কোনো সময় কেউ চলে আসতে পারে, আর এখন আর যে কোনো সময় আমাকে কল করবে না, সমস্যা আছে। লোকটা ঠিক আছে বলে কল কেটে দেয়। আদিল ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে বেশ কিছুখানিক সময় ভিজে। একটু পর রুমে এসে চেঞ্জ করে নিচে নামতেই মোহিত চৌধুরী বলে, মেঘা বলল, আজ তুমি 3জনকে মেরেছ। কার ছিল? সেদিন রাতের ছেলেগুলোর মধ্যে কেউ ছিল নাকি? না আঙ্কেল, ওদের মধ্যে কেউ ছিল না। তবে আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনার মেয়ের কিছু হবে না। সেটা আমি জানি। আচ্ছা, এসো একসাথে লাঞ্চ করা যাক। বলে 3জনে একসাথে খাবার খেয়ে কিছু সময় আদিল মোহিত চৌধুরীর সাথে কথা বলে নিজের রুমে এসে ল্যাপটপে কিছু কাজ করছে। হঠাৎ দরজায় নক করে। আদিল তাড়াহুড়া করে ল্যাপটপ বন্ধ করে ব্যাগের ভেতরে ঢুকে দরজা খুলে দেখে মেঘা। আরে তুমি এই সময় কিছু বলবে? তখন তোমাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি। অসংখ্য ধন্যবাদ আমাকে তখন বাঁচানোর জন্য। এটা তো আমার ডিউটি ছিল। তোমার আব্বু তো তোমার রক্ষার জন্য আমাকে রেখেছে। আই নো, তবু ধন্যবাদটা তোমাকে দেওয়া প্রয়োজন ছিল। ওকে, আর কিছু বলবে? আসলে একটু ঘুমের প্রয়োজন ছিল। না ঠিক আছে, তুমি ঘুমাও, পরে কথা হবে। মেঘা চলে যেতেই আদিল দরজা বন্ধ করে ডায়েরি নিয়ে বসে। এটা আদিলের ছোটবেলার অভ্যাস। আদিল ডায়েরি লিখতে থাকে। আমার দুয়েল তোমার দুয়েল হয়, সূর্য উঠে রাত কেটে যায় পূর্বে, এই সূর্যই পশ্চিমেও ডুবে যায়। সকাল থেকে ক্রমণে সন্ধে হয়, কোথাও কিচ্ছু আমার একার নয়। মুয়াজ্জিনের আজান ডাকে রোজ, শাকের সুরে সন্ধ্যাবেলার খোঁজ। ঘণ্টাবাজি গির্জায় রব বরাবর, এই দুনিয়ায় সব কাজ।
তবুও মানুষ নিজের স্বার্থের জন্য কত কিছু করে আজ এই পৃথিবীর মানুষগুলো। এরপর ডায়েরি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1টা ছুঁই। আদিল রুম থেকে বের হয়ে পেছনের দরজা দিয়ে খুব সাবধানে বের হয়ে যায়। মেঘা পানি খেতে নিচে এসে দেখে আদিল কোথাও যাচ্ছে। মেঘাও আদিলের পেছনে পেছনে যেতে থাকে। মেঘা আদিলের পেছনে হাঁটতে হাঁটতে খেয়াল করে আদিল তাদের কলেজের দিকে যাচ্ছে। মেঘা মনে মনে বলে, আদিল এত রাতে কলেজের দিকে কেন যাচ্ছে? এত রাতে কলেজে আদিলের কি কাজ? কোথাও ওই খুন আর মেয়ে কিডন্যাপের সাথে আদিল জড়িত নয় তো? আমাকে জানতেই হবে। বলেই সামনের দিকে তাকিয়ে দেখে আদিল কোথাও নেই। একটু সামনে গিয়ে দেখে সেখানেও আদিল নেই। মেঘার ভয় হতে শুরু করে, তাই তার সামনের দিকে না গিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে আদিলের রুমের দরজা খোলা। মেঘা মনে মনে বলে, যাবার সময় তো রুমের দরজা বন্ধ দেখলাম, এখন খোলা কি করে? ভাবতে ভাবতে আদিলের রুমের সামনে গিয়ে দেখে আদিল বসে বসে সিগারেট খাচ্ছে। মেঘা বেশ অবাক হয় আদিলকে দেখে। আদিলের এত দ্রুত বাসায় আসা অসম্ভব, তাহলে এটা কি করে সম্ভব? তবে কি সে ভুল দেখেছে? মেঘা আদিলের রুমে ঢুকতেই আদিল হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলে, আরে তুমি এত রাতে এখানে কি করছো? তুমি তো বাহিরে ছিলে, এখানে আসলে কখন? বাইরে? আমি তাও এত রাতে পাগল হয়ে গেছো নাকি? আমি নিজের চোখে তোমাকে কলেজের দিকে যেতে দেখেছি। দিনের বেলা কেউ কলেজের দিকে যেতে সাহস পায় না, আর আমি এত রাতে কলেজের দিকে যাব? আমার সেখানে কি কাজ? সেটা তো আমার প্রশ্ন, কিন্তু তুমি যদি বাহিরে যাও তাহলে এত দ্রুত আসার তো কথা নয়। তুমি কি স্বপ্ন দেখে সব আবল তাবল বকছো নাকি? আমি সেই ডিনার করে রুমে এসে শুয়ে আছি, আর সন্ধ্যায় ঘুমিয়েছিলাম বলে এখন ঘুম আসছে না, তাই বসে আছি। স্বপ্ন দেখেছি আমি, কিন্তু আমি তো জেগেই ছিলাম। আমাকে নিয়ে হয়তো সারাদিন ভাবো, তাই আমাকে সব জায়গায় দেখো। তোমাকে নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। বলেই মেঘা চলে যায়। আদিল মুখটা গোমরা করে মনে মনে বলে, সবসময় আমার কাজের ব্যাগটা দিচ্ছ তুমি, আজ তোমার জন্য আমি কলেজের দিকে যেতে পারলাম না, আর কিছু জানতে পারলাম না, কেন আমার পিছু করো তুমি? সেদিন হাতের ঝিল ব্রিজে, এরপর তোমার বাসার সামনে একদিন, আবার আজও তোমার জন্য আমার অপেক্ষাগুলো হারছে। তোমার একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমি আমার কাজে কখনো সফল হতে পারবো না। বলেই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। মেঘা নিজের রুমে গিয়ে বিছানায় বসে গালে হাত দিয়ে ভাবছে, সত্যি কি এটা স্বপ্ন ছিল? কিন্তু আমি তো জেগেছিলাম। আদিল কি কিছু লুকাচ্ছে? আমাকে আদিলের ওপর ভালো করে নজর রাখতে হবে। কে আদিল? কি করতে চাইছে? আচ্ছা, আমি কি একটু বেশি ভাবছি না আদিলের সম্পর্কে? এগুলো হয়তো আমার মনের ভুল ছিল। আদিল তো ও রুমেই আছে। আমি পাগল হয়ে গেছি। আজ সারা দিন শুধু আদিলকে নিয়েই ভেবেছি, তাই হয়তো এমন হয়েছে। আরো অনেক কথা বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেঘা ব্রাশ করতে করতে ছাদে চলে যায়। গিয়ে দেখে আদিল জিম করছে, তাও খালি গায়ে। আদিলের এই লোম দেহ দেখে মেঘা কেমন ঘোরের মতো চলে যাচ্ছে। মেঘা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল জিম করতে করতে সামনের দিকে তাকিয়ে দেখে মেঘা তার দিকে তাকিয়ে আছে। আদিল তাড়াতাড়ি একটা তোয়ালে গায়ে জড়িয়ে নিয়ে বলে, আরে তুমি এই সময় এখানে আর এমন করে তাকিয়ে আছো কেন? মেঘা এখনো ঘোরের মধ্যে আছে। আদিলের কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আদিল মেঘার সামনে এসে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো মেঘা, কোথায় হারিয়ে গেছো? মেঘা আদিলের কথায় বাস্তবে ফেরে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আদিল বলল, হোয়াটস হ্যাপেন? নতুন বৌদের মতো এমন লজ্জা পাচ্ছ কেন? তুমি খুব কিউট। বলে এক দৌড়ে নিচে চলে আসে। আদিল বোকার মতো দাঁড়িয়ে আছে। কি বলে গেল মেঘা? আদিল একা একা বলে, আই এম শিওর এই মেয়ে পাগল হয়ে গেছে। বলে নিজের রুমে এসে শাওয়ার নেয়। এইদিকে মেঘার চোখে শুধু ছাদের সেই দৃশ্য ভাসছে, আর একা একা হাসছে। আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বলতে থাকে, মেঘা, তুই এমন লুচু হয়ে গেলি কবে থেকে? একটা ছেলেকে খালি দেখে তখন তোর কি হয়ে গেল? এই, তুই আবার আদিলের প্রেমে পড়ে যাসনি তো? প্রেমে তো পড়েছিস। তাহলে আদিলকে গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। কিন্তু আদিল কি রাজি হবে? হবে। কেন হবে না? তুই দেখতে সুন্দর, কিউট, রাজি না হওয়ার কারণই নেই।
আজই বলে দেব। আদিল, আই লাভ ইউ। বলেই নিজের হাত দিয়ে মুখ থেকে ফেলে মেঘা। এদিকে আদিল রুমে শাওয়ার নিয়ে রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে মেঘাকে নিয়ে চলে আসে। আজ আর দারোয়ান বাধা দেয়নি ভিতরে যেতে। ভিতরে যেতেই নয়ন মেঘাকে বলে, কি মেঘা, আচ্ছা তো লেট হলো যে তোমার কলেজে আসতে? তাতে তোমার কি আদিল? তোমাকে আবু কি জন্য রেখেছে দেখছো না? একটা ছেলে আমাকে বিরক্ত করছে। আমি তোমাকে বিরক্ত করছি? আর এই ছেলে আমার কি করবে? বলে মেঘার হাত ধরতে গেলে আদিল নয়নের হাত ধরে বলল, দেখুন ভাই, মেঘা আপনার সাথে কথা বলতে চায় না, তাই ওকে বিরক্ত না করে নিজের কাজ করুন, যান প্লিজ। তোর সাহস তো কম না, তুই এই নয়নের হাত ধরিস? আজ তোকে আমি। বলে আদিলের গালে থাপ্পড় দেয়। আদিল রাগে লুকে নয়নের দিকে তাকাতে নয়ন আদিলের শার্টের কলার ধরে বলে, তুই কাকে চোখ দেখাচ্ছিস? তুই জানিস আমি চাইলে তোকে এখানেই পুঁতে রাখতে পারি। নয়ন, কি হচ্ছে? আদিলের কলার ছাড়ো। কেন, কি হয় এই ছেলে তোমার? খুব লাগছে ওর জন্য, তাই না? আদিল আমার কি হয় সেটা তোমার না জানলেও চলবে। ওকে ছাড়ো বলছি। নয়ন আদিলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আঙ্গুল দেখিয়ে শাসিয়ে চলে যায়। মেঘা আদিলের কাছে গিয়ে আদিলকে ধরে তুলে বলে, সেই দিন নদীর পাড়ে 3 জনকে একাই মারলে, আর আজ একজনের সাথে পারলে না। এটা কলেজ, শিক্ষার জায়গা, সেই ঝামেলা করতে চায় না। এসব বাদ দিয়ে তুমি ক্লাসে যাও, আমি এখানে আসি। ঠিক আছে, যাচ্ছি। তুমি এখানেই থেকো, তোমাকে কিছু বলার আছে আমার। ঠিক আছে। মেঘা চলে যায়। আদিল কলেজ থেকে বের হয়ে রফিকের কাছে গিয়ে বলে, কেমন আছো চাচা? তুই আমাকে ভুলেই গেছিস। তোমাকে ভুলবো কেন চাচা, আসলে নতুন চাকরি, বুঝতেই পারছো। আচ্ছা, আর কেউ মরেনি বা কিডন্যাপ হয়নি? না, আজ এখনো কিছু শুনি, কালও কিছু হবে না। তুমি এত শিওর কি করে চাচা? কাল শুক্রবার না, এর জন্য মনে হয় কেউ থাকে না, তাই এই 2 দিন কোনো খুন খারাপি কেউ হয় না। আচ্ছা চাচা, ঠিক আছে। চাচা, সেদিন যে মহিলা এখানে কান্না করলো, তার ছেলের লাশ জড়ি ধরে, তার বাসা কোথাও জানো? জানি তো। এখান থেকে ডান দিকে গেলে একটা গলি আছে, যেখানে গেলে ওই মহিলার মতো অনেক দেখতে পারবি। কেউ ছেলেহারা, কেউ মেয়েহারা। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। বলি আদিল সেই গতিতে চলে যায়। গিয়ে দেখে সেই দিনের মহিলাটা যে ছেলের লাশ জড়িয়ে ধরে কান্না করেছে। আদিল মহিলার কাছে গিয়ে বলে, চাচি, আপনার সাথে একটু কথা বলতে পারি? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, একটু কথা বলে চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? বাসার ভিতরে চলুন, এখানে সমস্যা আছে। আদিল মহিলাকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। 20 মিনিট পর আদিল মহিলার সাথে কথা বলে রাগে লুকিয়ে বের হয়ে যায়। আদিল চলে যেতে মহিলা বলে, এবার তোদের পালা। তোদের বাপ এসে গেছে, এখন থেকে তোদের পতন দেখবো। আদিল কলেজের সামনে এসে দারোয়ানকে বলে, কি চাচ্ছু, হেভি ইনকাম হচ্ছে, দারুণ চাকরি করে। মানে কি বলতে চাও তুমি? কিসের ইনকাম হবে? আরে চাচ্ছু, আমি তো মজা করছিলাম, তুমি তো রেগে যাচ্ছ কেন? বলি আদিল একটা রহস্যময় হাসি দিয়ে ভেতরে গিয়ে বসে থাকে। একটু পর মেঘা আসে। আদিল মেঘাকে নিয়ে কলেজ থেকে আসার সময় দারোয়ানের দিকে তাকিয়ে হাসছিল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দেয় না। কলেজের বাইরে এসে মেঘা বলে, চলো পার্কে গিয়ে বসি। হঠাৎ পার্কে কেন? তোমাকে বলেছিলাম না কিছু বলার আছে আমার, সেইখানে গিয়ে বলবো। আদিল ঠিক আছে বলে গাড়িতে উঠে বসে। মেঘা গাড়ি ড্রাইভ করে একটা পার্কে চলে আসে। দুজন গাড়ি থেকে নেমে একটা বেঞ্চে বসে কিছুটা সময় দুজনই নীরবতা ভেঙে আদিল বলে, চলো, কিছু বলবে? বলে নিয়ে আসলে কিছু তো বলছো না। বলবো। আচ্ছা আদিল, ধরো একটা বড় লোকের মেয়ে যদি একটা গরিব ছেলেকে ভালোবাসে আর সেটা ছেলেটাকে বলে, তাহলে ছেলেটা কি মেয়েটার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? সেটা তো ছেলেটাই বলতে পারবে, বাট মেয়েটা যদি ছেলেটাকে সত্যি ভালোবাসে, তবে ছেলেটারও মেয়েটাকে ভালোবাসা উচিত। যদি বলি মেয়েটা আমি আর ছেলেটা তুমি? মজা করছো আমার সাথে? না আদিল, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কখন কিভাবে তোমার সাথে ঝগড়া করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। এটা হয় না মেঘা, তোমার সাথে আমার যায় না। আর তাছাড়া তুমি আমার সম্পর্কে কিছু জানো না। আমার কিছু জানতে হবে না,
আমি শুধু তোমাকে জানি আর তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি বাঁচবো না। পাগলামি করো না, আর এটা তোমার আবেগ। আবেগ শেষ হয়ে গেলে ভালোবাসাও শেষ হয়ে যাবে। এটা আমার আবেগ না আদিল। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, সেটার প্রমাণই দিচ্ছি। বলি মেঘা নিজের ব্যাগ থেকে একটা সেফটি পিন বের করে নিজের হাতে চালিয়ে দেয়। আদিল এটা দেখে তাড়াতাড়ি মেঘার হাত ধরে নিজের পকেট থেকে রুমাল বের করে মেঘার হাতে বেঁধে দিয়ে গালে থাপ্পড় দিয়ে বলে, কি করছো? পাগল হয়ে গেছো তুমি? আমি মরে গেলে তোমার কি কি আসে যায় তোমার তাতে? আসে যায়, কারণ আমি যে তোমাকে। বলি আদিল চুপ হয়ে যায়। মেঘা আদিলের গালে হাত রেখে নিজের মুখোমুখি করে বলে, কারণ তুমি আমাকে কি বলো? কারণ আমিও তোমাকে ভালোবাসি মেঘা। সেই প্রথম তোমাকে যেদিন দেখি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। শুধু তোমার আর আমার অবস্থানের জন্য কখনো বলিনি। মেঘা কান্না করতে করতে আদিলকে জড়িয়ে ধরে। আদিলও শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয় মেঘাকে। আই লাভ ইউ আদিল, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না মেঘা, কখনোই আমি তোমাকে ছেড়ে যাব না। আমার শ্বাস প্রশ্বাসে এখন শুধুই তুমি। বলি দুজন দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরো কিছু সময় সেখানেই বসে থাকে, বাসা চলে আসে। লাঞ্চ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আজকের দিনটা। রাত প্রায় 1টা। আদিল রুম থেকে বের হয়ে ভালো করে দেখে মেঘা বা মোহিত চৌধুরী কেউ আছে কিনা। আদিল প্রথমে মেঘার রুমের দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখে মেঘা ঘুমোচ্ছে। এরপর খুব সাবধানে পেছনের দরজা দিয়ে বের হয়ে কলেজের সামনে এসে ভালো করে দেখে কেউ আছে কিনা। খুব সাবধানে দেয়াল টপকে উপরে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কাউকে না দেখে আস্তে আস্তে সেই ঘরটার দিকে যায়। দরজায় হাত রাখতেই দরজা খুলে যায়। ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে মাটির নিচে একটা জায়গায় একটা সুড়ঙ্গর মতো দেখতে। আদিল সেখানে গিয়ে সুড়ঙ্গের ঢাকনায় হাত রাখতে গেলেই কেউ পেছন থেকে তার কাঁধে হাত রাখে। আদিল চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখে নয়ন। নয়ন আদিলকে দেখে বলে, তোর সাহস তো কম না, তুই এই ঘরের ভিতরে আসলি কি করে? আর কে তুই? এখানে কেন এসেছিস? তোর বাপ আমি, তখন আমার গালে থাপ্পড় দিয়ে নিজেকে হিরো ভাবছিলে। ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড বাট ইউ ডু নট নো দ্যাটস আই এম ইউর ড্যাড। নয়ন আদিলকে মারতে গেলে আদিল নিজের কোমর থেকে ছুরি বের করে নয়নের ডান হাতে কোপ দেয়। নয়ন নিজের হাত ধরে বসে পড়ে। আদিল নয়নের কলার ধরে মুখে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। সব শেষে ইচ্ছে মতো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে গলায় ছুরি ঢুকিয়ে দেয়। নয়ন ছটফট করতে করতে মারা যায়। এরপর আদিল নয়নকে তুলে গেটের সামনে নিয়ে ফেলে দিয়ে মাটিতে নয়নের রক্ত দিয়ে বড় বড় লিখে আই অ্যাম ব্যাক। এরপর সেখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে খুব সাবধানে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রক্তমাখা ড্রেসটা বাইরে এসে জ্বালিয়ে দিয়ে এই রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেঘার ডাকে ঘুম ভাঙে আদিলের। ওঠো, আর কত ঘুমাবে? আদিল মেঘার হাত ধরে নিজের উপরে ফেলে দেয়। মেঘা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে হঠাৎ করে এভাবে টান দেয়, দুজনেরই ঠোঁট জোড়া লেগে যায়। মেঘা বড় বড় চোখ করে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল মেঘাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদ নিতে থাকে। একটু ছেড়ে দিয়ে আদিল মেঘাকে চোখ মারে। মেঘা লজ্জা পেয়ে আদিলের বুকে মুখ লুকায়। আদিল মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে একটু মেঘা বলে, আচ্ছা এবার ছাড়ো, কলেজে যেতে হবে। উঠছি। আগে উপর থেকে ওঠো। আগে তুমি আমাকে ছাড়ো তো। আদিল মুচকি এসে মেঘাকে ছাড়তে মেঘা আদিলের গালে চুমু দিয়ে হাসতে হাসতে এক দৌড়ে নিচের রুমে চলে যায়। আদিল উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই মোহিত চৌধুরী বলে, খবর শুনেছ আদিল? কি খবর আঙ্কেল? মেঘার কলেজের ছাত্রনেতা নয়নকে কাল রাতে কারা যেন নির্মমভাবে মেরে ফেলেছে। কি বলছেন আঙ্কেল? কারা মারলো? সেটা এখনো জানা যায়নি, তবে নয়ন মরার অনেক মানুষ খুশি হয়েছে। অনেকে তো এটাও ভাবছে এতদিন যে মেয়েগুলো কিডন্যাপ হতো আর খুনগুলো হতো তার সাথে জড়িত ছিল। ও আচ্ছা, হবে হয়তো আঙ্কেল। আচ্ছা আপনি অফিস যাবেন না? যাব। আজ আর কলেজে যেতে হবে না, অনেক ঝামেলা হচ্ছে শুনেছি। মেঘা নিচে আসার সময় ঝামেলার কথা শুনে তার আব্বুকে বলে, কিসের ঝামেলার কথা বলছো আবু?
তোর কলেজে আজও খুন হয়েছে, আর আজ তোদের ছাত্রনেতা নয়ন খুন হয়েছে। এই কথা শুনে মেঘা একটু কেমন করে আদিলেতে তাকায়, মনে মনে বলে, কালই আদিলের সাথে ঝামেলা করলো আর আজই নয়ন মারা গেল। আদিল এর সাথে জড়িত নয় তো? না না, কী সব ভাবছি আমি। আদিল কেন এর সাথে জড়িত থাকবে? এই কলেজে তো রোজই কেউ না কেউ খুন হচ্ছে। আদিল খুব ভালো করেই বুঝতে পারছে মেঘা যে তাকে সন্দেহ করছে। মোহিত চৌধুরী বলে, এসো এবার খাবার খেয়ে নাও। এরপর তিনজন একসাথে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে মোহিত চৌধুরী অফিসে চলে যায়। আদিল নিজের রুমে বসে ল্যাপটপে কিছু মেল চেক করছে। হঠাৎ দরজা নক করে। আদিল তাড়াতাড়ি সবকিছু বন্ধ ব্যাগের মধ্যে ঢুকিয়ে গিয়ে দরজা খুলে দেখে মেঘা। আরে তুমি এসো ভেতরে। দরজা বন্ধ করে কি করছিলে? এমনি বসেছিলাম, এসো ভেতরে এসো। মেঘা এসে ভিতরে বিছানায় বসে আদিলকে বলে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আমাকে এখন একটু বাইরে যেতে হবে, বিকেলে যাই। কোথায় যাবে এখন তুমি? একটু কাজ আছে, এসে বলবো। ঠিক আছে, কিন্তু বিকেলে কিন্তু নিয়ে যেতে হবে। আদিল ঠিক আছে বলে রুম থেকে বের হয়। মেঘার মনে একটু সন্দেহ জাগে, তাই চুপে চুপে আদিলের পেছনে পেছনে যেতে থাকে। আদিল বাসা থেকে বের হয়ে একটা অটোয় উঠতে অটো চলতে থাকে। মেঘাও বাসা থেকে বের হয়ে অটোতে উঠে আদিলকে ফলো করতে থাকে। এইদিকে প্রিন্সিপাল নয়নের লাশের সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ ভালো করে নয়নের লাশকে দেখে বোঝার চেষ্টা করছে কতটা কষ্ট দিয়ে মেরেছে। দারোয়ান এসে প্রিন্সিপালের কানে কানে বলে, স্যার নয়নকে মারতে পারে। সেটা তো আমি ভাবছি। কাল রাতে নয়ন কলেজে একা ছিল, আর এই সুযোগে কেউ নয়নকে খুন করেছে। যেই করে হোক এটা জানতেই হবে, আর কার এত বড় সাহস। তখনই সেখানে সেই মহিলাটা এসে হাসতে হাসতে বলতে থাকে, শুরু হয়ে গেছে উপরওয়ালা খেলা, সবাইকে মরতে হবে। বাপ বাপ কেউ ছাড়ে না, এক এক করে সবাইকে মরতে হবে, সবাইকে। অফিসার, এই পাগল মহিলাকে এখান থেকে সরান, এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতদিন এতগুলো ছাত্র খুন হয়েছে, ছাত্রীদের কিডন্যাপ করা হয়েছে, তখন তো আপনার কিছুই হয়নি, আর আজ এর লাশ দেখে মাথা খারাপ হয়ে গেছে। আজ থেকে সকল পাপীদের বিনাশ হওয়ার দিন, সবাইকে তার পাপের শাস্তি পেতে হবে। প্রিন্সিপাল রাগে কটমট করতে করতে ভেতরে চলে যায়। দুইটা মহিলা পুলিশ এসে মহিলাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। পুলিশ নয়নের লাশ নিয়ে যায় ময়না তদন্ত করার জন্য। এইদিকে মেঘা এখনো আদিলকে ফলো করছে। হঠাৎ কিছু বাচ্চা এসে মেঘার অটোর সামনে লাফালাফি করতে থাকে। অটোওয়ালা দ্রুত বেগ করে। মেঘা অটো থেকে নেমে বাচ্চাগুলোর সামনে এসে বাচ্চাগুলোকে সরিয়ে সামনে তাকিয়ে দেখে আদিল নেই। মেঘা মনে মনে বলে, উফ, সব বরবাদ হয়ে গেল। বাচ্চাগুলো সব গোলমাল করে দিল। কিন্তু এইটুকু সময়ের মধ্যে আদিল কোথায় গায়েব হয়ে গেল? এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে অটোতে উঠে অটোওয়ালাকে বলে সেখান থেকে এসেছে সেখানেই যেতে। মেঘা চলে যেতে একটা দেয়ালের পেছন থেকে আদিল বেরোয় হাসতে হাসতে মনে মনে বলে, মেঘা মেঘা, আমি খুব ভালো করে জানি তুমি যে আমাকে সন্দেহ করছো আর ফলো করবে, কিন্তু এই আদিলকে এত সহজে তুমি ক্যাচ করে ফেলবে? আমাকে ক্যাচ করার কথা শুধু কল্পনাই করা যায়, আমি না চাইলে আমাকে ক্যাচ করা ইম্পসিবল। বলেই আদিল নিজের কাজে চলে যায়। একটু পর একটা গোডাউনের ভিতরে আসতেই একটা লোক এসে আদিলের সামনে দাঁড়ায়। আদিল লোকটার পা ছুঁয়ে সালাম করে। লোকটা বলে, তুমি আমার কথা না শুনে অ্যাকশন কেন শুরু করে দিলে আদিল? আপনি তো খুব ভালো করেই জানেন আমার সম্পর্কে, আমার ঘাড়ের এতটা রক্ত, আর আমি আমার ইচ্ছে মতো কাজ করি। বাট এতে যে তোমার বিপদ হতে পারতো এটা কোনো কেন বুঝো না? ওই জায়গা কতটা ভয়ঙ্কর সেটা তুমি জানো না আদিল? আমি এখানে এসব শোনার জন্য আসিনি, আমি এই গল্পের শেষ করার জন্য এসেছি। আর আমি সব জেনে গেছি কারা কারা এর সাথে জড়িত। এক এক করে সবাইকে আমি এই পৃথিবী থেকে বিদায় করে দেবো, এটাই বলার জন্য আপনার এখানে আসা। কিন্তু আদিল, তোমাকে তো নিজের দিকে খেয়াল রাখতে হবে। তোমার যদি কিছু হয়ে যায় তোমার দাদুর কি হবে বুঝতে পারছো? আমাদের এই লাইনে প্রতি কদমে কদমে মৃত্যু অপেক্ষা, এটা তো আপনি ভালো করে জানেন। আর মৃত্যুকে আমি ভয় পাই না, আর দাদু একটা বাস্তব, সেটা আপনিও ভালো করে জানেন। আমি আর শুধরাবো না কখনো, বি কেয়ারফুল থেকে সব সময়।
ওকে, আমি এখন আসি, বেশি সময় এখানে থাকলে প্রবলেম হতে পারে। বলি আদিল সেখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে গিয়ে তার দাদুকে কল করে। দাদু কল রিসিভ করে বলে, কিরে দাদু ভাই, এই বুড়োটাকে ভুলে গেছিস তুই? যদি ভুলেই যেতাম তাহলে কি কল করেছি দাদু? আজ কতদিন পর কল করলি বলতো? দাদু তুমি তো জানো আমি এখানে কেন এসেছি আর কোন অবস্থায় আছি। তোমার সাথে কথা বলতে গেলে যদি কেউ শুনে ফেলে তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি এত কিছু শুনতে চাই না। এবার তুই ফিরে এসে আমি তোকে বিয়ে করাবো। যদি কেউ থাকে আমাকে বলবি, না হলে আমি তোর জন্য মেয়ে দেখবো। এত কষ্ট করতে হবে না, আমি তোমার নাতবো পছন্দ করে রেখেছি। সত্যি আমার সাথে কথা বলিয়ে দে তাহলে। এখন না দাদু, ও এখন আমার সম্পর্কে কিছু জানে না, আমার নামটা ছাড়া। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ছবি দিচ্ছি, তুমি এই ছবির লোকটা সম্পর্কে কিছু জানলে আমাকে মেসেজ করে জানিয়ে দিও। আর এখন আমি রাখছি। আচ্ছা, আর তুই সাবধানে থাকিস। আদিল ঠিক আছে বলে কল কেটে দেয়। এদিকে প্রিন্সিপাল তার কক্ষে বসে আছে। একটা পুলিশ অফিসার প্রিন্সিপালের সামনে বসে আছে। প্রিন্সিপাল বলে, অফিসার, কোনো খবর জানতে পারলেন? কে বা কারা নয়নকে মেরেছে? আমরা সব রকমের চেষ্টা করেছি, তবে নয়নের লাশের ময়দা তদন্ত করে যতটা বুঝতে পারলাম খুব নির্মমভাবে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। নয়নের ওপর তার খুব রাগ ক্ষোভ জমা ছিল, আর লাশের পাশে দেওয়ালে যা লেখা ছিল তা দেখে মনে হচ্ছে এটা কোনো গ্যাংয়ের কাজ। আমি আপনার কাছে এসব জানতে চাই না, খুঁজে বের করুন কে বা কারা মেরেছে। জি, আমরা সব রকমের চেষ্টা করছি। বলেই পুলিশ চলে যায়। প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে ভাবছে, কি হতে পারে নয়নকে এত নির্মমভাবে হত্যা করতে পারে? কোথাও এটা ওই ছেলেটা নয়তো, যার সাথে কাল নয়নের ঝামেলা হলো। এসব ভাবতে ভাবতেই প্রিন্সিপাল দারোয়ানকে কল করে আসতে বলে। দারোয়ান এসে বলে, জি স্যার বলুন, আমাকে কেন ডেকেছেন? মেগার বডিগার্ড হয়ে যে ছেলেটা কলেজে আসে ওর সম্পর্কে খোঁজ নাও তো। স্যার আমারও ওর ওপর সন্দেহ হয়েছিল, তাই আমি ওর খোঁজ নিয়েছিলাম। কি জানতে পারলে খোঁজ নিয়ে? ছেলেটার কেউ নেই স্যার, আগে মুচির কাজ করতো আর আমাদের কলেজের ডান দিকে যে বস্তিটা আছে সেখানে থাকতো আগে। এখন মোহিত চৌধুরীর বাসায় থাকে, আর ওনার মেয়ের দেখাশোনার পাশাপাশি ওনার বাসায় কেয়ারটেকারের কাজ করে। ও এসব করতে পারবে না। আর রাতে তুমি এখানে 4 জন ছেলেকে নিয়ে থাকবে, যেই করে থাকুক আমার বিশ্বাস সে আজ আসবেই। আর এখানে আসার কারণও তার কাছে আছে হয়তো। ঠিক আছে স্যার, আমি তাই করছি, আপনি চিন্তা করবেন না। বলেই দারোয়ান চলে যায়। এইদিকে মেঘা আদিলের দরজার সামনে এসে নক করে। আদিল দরজা খুলে বলে, কি ম্যাডাম, আপনি এই সময় আমার রুমে? কেন, আমার আসতে বুঝি বারণ আছে? না তা নেই, এসেই যখন পড়েছো একটু বাসর রাতের প্র্যাকটিস হয়ে যাক। বলেই মেঘার এক হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। এরপর নাকে নাক খুঁজতে খুঁজতে বলে, এত কিউট কেন তুমি? ঠিক ক্যাডবেরি চকলেটের মতো, ইচ্ছে করছে এখন ওই চকলেটটাকে খেয়ে ফেলি। এত লুচু হয়ে গেছো কেন? মুখে কোনো কথা আটকায় না? এত সুন্দর গার্লফ্রেন্ড যার আছে সে যদি লুচুগিরি না করে তাহলে কে করবে শুনি? তাহলে চলো বিয়ে করে ফেলি, তারপর যা চাও তাই পাবে। বিয়ে তো করবোই, একদম স্টাডি শেষ হোক। আর তাছাড়া তোমার আব্বু কি রাজি হবে আমার সাথে তোমার বিয়ে দিতে? কোথায় তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি তোমার বডিগার্ড, নিজেরই তো থাকার মতো কোনো আশ্রয় নেই। আমার আব্বুকে তুমি চেনো না আদিল, আমার সুখের জন্য আব্বু সব করতে পারে। আর আমি যতটুকু জানি আব্বু তোমাকে খুব বিশ্বাস আর পছন্দ করে, তাই 90% রাজি হওয়ার চান্স আছে। আচ্ছা আগে তুমি লেখাপড়া শেষ করো, তারপর তোমার আব্বুকে বলবা। এখন যেই জন্য কাছে টানলে তা করো। আচ্ছা আমার চাইতে দেখছি তোমারই আদর খাওয়ার ইচ্ছে বেশি, তাহলে হয়ে যাক। বলেই আদিল মেঘার চুলে হাত ডুবিয়ে দেয়। অন্য হাত মেঘার পিঠে রেখে আরো কিছুটা নিজের সাথে মিশিয়ে নেয়। দুইজনের মাঝে এখন এক চুল পরিমাণ দূরত্ব নেই। ধীরে ধীরে আদিল মেঘার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মেঘা লজ্জা পেয়ে আদিলের বুকে মুখ লুকায়। আদিল তার বাহু ধরে বেঁধে নেয় মেঘাকে। বিকেলে আদিল আর মেঘা ড্রয়িং রুমে বসে টিভিতে শাহরুখ খানের ডন মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মেঘা গিয়ে দরজা খুলে দেখে কণা। আরে কণা, তুই আয়, ভিতরে আয়। বয়ফ্রেন্ড পেয়ে তো আমাকে তুই ভুলেই গেছিস। তোকে কি আমি ভুলতে পারি, আমার গুলুমুলু বান্ধবীটা? হয়েছে, আর ঢং করতে হবে না।
তা আমার হবু দুলাভাই কোথায়? আয়, ভিতরে বসে আছে। এরপর কণা মেঘার সাথে ভেতরে এসে দেখে আদিল খুব মনোযোগ দিয়ে মুভি দেখছে। কণা বলে, এই যে হবু দুলাভাই, এত মনোযোগ দিয়ে মুভি দেখছেন, কেউ যে এসেছে সেই দিকেও একটু খেয়াল করুন। আদিল কণার দিকে তাকিয়ে বলে, আরে কণা, তুমি এসো, আসলে এই মুভিটা আমার খুব ভালো লাগে। এই মুভিতে তো শাহরুখ খান ডন হয়েও সবার চোখে ভালো মানুষ হয়ে থাকে। এই মুভি দেখে কি শিখছেন দুলাভাই? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের দেখতে খুব সাধারণ আর বোকা মনে হয়, কিন্তু দেখা যায় তারা অনেক বড় বড় মাফিয়া। আচ্ছা হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। তুমি মুভি দেখো, আমি কণাকে নিয়ে রুমে যাচ্ছি। বলেই মেঘা কণাকে নিয়ে রুমে চলে যায়। আদিল মুচকি আসে। হঠাৎ আদিলের মোবাইলে টং করে একটা মেসেজ আসে। ওপেন করতেই দেখে তার দাদু সেই লোকটার ইনফরমেশন দিয়েছে। আদিল মনে মনে বলে, আমি জানতাম এটা এরই কাজ। প্রথম দিন থেকেই এর উপর আমার সন্দেহ ছিল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে আবার মুভি দেখতে থাকে। কণা মেঘার রুমে এসে বলে, কিরে, এভাবে দুলাভাইয়ের সামনে থেকে নিয়ে আসলি কেন? ভয় নেই তোর জিনিস আমি নিব না। দেখ, আগে কথা শোন। কাল নয়ন আদিলের সাথে ঝগড়া করলো, আর আজ সকালে লাশ হয়ে গেল। এটা আমার কাছে একটু কেমন রহস্যময় লাগছে। এখানে রহস্যের কি আছে? তোর কি মনে হয় আদিল ভাই এসব করেছে? দেখ, আদিল ভাইকে দেখে মনে হয় না ওনার দ্বারা এসব সম্ভব। তুই একটু বেশি ভাবছিস। আর নয়নের কত লোকের সাথে ঝামেলা, তাদের মধ্যে কেউ হয়তো মেরেছে। এটাও হতে পারে, কিন্তু আজ 2 দিন ধরে আদিলের ব্যবহার আমার কাছে একটু কেমন সন্দেহজনক লাগছে। কোথাও আদিল মাফিয়া নয় তো? এসব আমি কি করে জানবো? আর আদিল ভাইকে দেখে কোনোভাবেই আমার মনে হয় না উনি মাফিয়া হতে পারে। তুই একটু বেশি ভাবছিস আদিল ভাইকে নিয়ে। হয়তো তুই ঠিক বলছিস। আচ্ছা, ওসব বাদ দে, চল নিচে যাই। বলেই দুজন নিচে চলে আসে। তিনজন কিছু সময় আড্ডা দিয়ে কণা চলে যায়। আদিল মেঘাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসা চলে আসে। রাতে ডিনার করে মেঘা নিজের রুমে চলে যায়। আদিল রুমে এসে একটা ঘুমের ওষুধ 1 গ্লাস দুধে মিশিয়ে দিয়ে কণার রুমে এসে দেখে কণা বসে আছে। আদিলকে দেখে মেঘা বলে, তুমি? আর হাতে দুধ কেন? তুমি তো লেখাপড়া করো, তাই তোমার জন্য নাও খেয়ে নাও। আমার দুধ খেতে ভালো লাগে না। এটা তো হবেই, আমি তোমার জন্য নিজ হাতে নিয়ে এসেছি। বলি মেঘার পাশে বসে এক প্রকার জোর করে খাইয়ে দিয়ে কপালে চুমু দিয়ে চলে যায়। মেঘা কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে হারিয়ে যায়। রাত প্রায় 1টা। আদিল একটা মুখোশ পরে রুম থেকে বের হয়ে খুব সাবধানে পেছনের দরজা খুলে হাঁটতে হাঁটতে চলে আসে কলেজের সামনে। আশেপাশে তাকে দেয়ালের উপরে উঠতে দেখে 4 জন বসে তাস খেলছে, আর দারোয়ান দেয়ালে বসে মদ খাচ্ছে। আদিল কোনো শব্দ না করে খুব সাবধানে নিচে নেমে কোমর থেকে পিস্তল বের করে একটা সাইলেন্স ফিট করে নেয়। দেয়ালের কারণে আদিল যেখানে লুকিয়ে আছে সেখানে অন্ধকার, কিছু দেখা যায় না। আদিল খুব সাবধানে সেই ঘরটার দিকে যেতে থাকে। হঠাৎ একটা শুকনো ডালে আদিলের পা পড়ে যায়, আর শব্দ হওয়ায় দারোয়ান সহ বাকি 4 জন সেই দিকে এসে দেখে একটা বিড়াল বসে আছে। দারোয়ান বলে, শালা বিড়াল এখানে কি করছে? এই চল জায়গায় গিয়ে বসি। বলেই সবাই নিজেদের জায়গায় গিয়ে বসে। হঠাৎ একজনের চোখ যায় সেই ঘরের দরজা দিকে। দরজা খোলা। দারোয়ানকে বললে দারোয়ান বলে, দরজা তো বন্ধ ছিল, তাহলে খুললো কে? এই আয় তো তোরা, আর ছুরি বের করে হাতে নে। বলি 1 পা 2 পা করে সবাই ঘরের দিকে যেতে থাকে। ভিতরে ঢুকে দেখে আদিল বসে বসে চিপস খাচ্ছে। দারোয়ান আদিলকে দেখে বলে, তুই এখানে কি করছিস? এত বড় সাহস, তুই ঘরের ভিতরে ঢুকেছিস, যেখানে রাতে কেউ কলেজের আশেপাশে আসারও সাহস পায় না, আর তুই? আহা চাচা থামো, আমার ব্যাপারে খবর নেওয়া হয়েছিল, তুমি কিছু তো জানতে পারলো না। তোমাকে একটা সত্যি কথা বলি, জানকে আমি মেরেছি কিভাবে জানো? না, না বলে না করে দেখাই। আমি আবার কথা বলি কম, কাজ করি বেশি। ওদের মধ্যে একজনকে পাঠাও। প্রথমত তুই এখানে এসে নিজের মৃত্যু ডেকে এনেছিস, আর সত্যি বলে ভুল করেছিস। এখন তোর মৃত্যু কনফার্ম। বলি 4টা ছেলের মধ্যে একটা ছেলে আদিলের কাছে গিয়ে ছুরি দিয়ে আঘাত করতে গেলে আদিল ছুরি ধরে মুখে ইচ্ছে মতো খুশি মারতে থাকে। সব শেষে ছুরিটা গলায় ঢুকিয়ে দেয়। সবাই ভয় পেয়ে যায় আদিলের এমন রূপ দেখে। 3 জন একসাথে যেতে নিলে আদিল কোমর থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বের করে সবার পায়ে গুলি করে।
এটা দেখে দারোয়ান পালাতে গেলে আদিল দৌড়ে এসে দারোয়ানের সামনে দাঁড়ায়। দারোয়ান ভয়ে একটা শুকনো ঢোকিলে বলে, আমাকে মেরো না। আমার বাসায় ছোট ছোট 2টা বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে তারা এতিম হয়ে যাবে। তুই কতগুলো মায়ের বুক খালি করেছিস জানিস? কত নিষ্পাপ মেয়েকে কিডন্যাপ করছিস, কত স্টুডেন্টের প্রাণ অকালে ঝরে গেছে তোর জন্য। আদিল শব্দের অর্থ ন্যায় পরায়ণ, আর আমি এখানে সেই ন্যায় করতে এসেছি। বলেই দারোয়ানকে ইচ্ছে মতো মারতে থাকে। দারোয়ান চিৎকার করার চেষ্টা করলেও আদিল মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দেয়। আশেপাশে তাকিয়ে একটা গাছের ডাল ভেঙে ইচ্ছে মতো পেটায়। এরপর টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। একটা ছুরি নিয়ে সবার ডান হাত আর ডান পা কেটে ফেলে। সবাই ছটফট করছে। আদিল বলে, তোর এত কষ্ট আমার সহ্য হচ্ছে না রে। এখন তোদের শান্তির ব্যবস্থা করবি, আর তাহলে তোদের মৃত্যু। বলেই প্রথমে দারোয়ানের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। বাকি 3জন ভয় পালাতে চাইছে, কিন্তু নড়াচড়া করতে পারছে না। আদিল এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর এক এক করে সবাইকে গেটের সামনে শুইয়ে দিয়ে অন্য পাশের দেয়ালে রক্ত দিয়ে বড় বড় করে লিখে, কেউ বাঁচবে না, সবাইকে এক এক করে সবাইকে মরতে হবে। বলেই কাউকে কল করে গাড়ি নিয়ে আসতে বলে। সাথে সাথে 2টা গাড়ি চলে আসে। আদিল ঘরের ভেতরে ঢুকে সুড়ঙ্গ এক ঢাকনা তোলে। আদিল আশেপাশে মোবাইলের লাইট অন করে দেখে এক পাশে লাইটের সুইচ অন করতেই আদিল দেখে নিচে গিয়ে দেখে প্রায় 30-40 জন মেয়ে শুয়ে আছে। হঠাৎ লাইট অন হওয়ায় সবার ঘুম ভেঙে যায়। তাকে দেখে একটা ছেলে, পুরো শরীরের রক্ত। আদিল বলে, তোমাদের ভয়ের কিছু নেই, আমি তোমাদের এখন থেকে নিয়ে যেতে এসেছি। তবে এখন কেউ বাড়ি ফিরতে পারবে। এখানে এই খেলার ম্যান পরিচালককে শাস্তি দেওয়া বাকি। তোমরা এখন বাড়ি ফিরলে আমার সকল প্ল্যান মাটি হয়ে যাবে। চুপচাপ এক এক করে আমার সাথে এসো। আর ফার্স্ট, বাইরে গাড়ি অপেক্ষা করছে, সবাই গিয়ে গাড়িতে উঠে বসো। আদিলের কথা শুনে সবাই এক এক করে বের হয়ে গাড়িতে উঠে বসে। আদিল ড্রাইভারের কাছে গিয়ে বলে, সবাইকে নিয়ে গোডাউনে রাখো, আর কারো কোনো যেন ক্ষতি না হয়। লেট করো না, সকাল হয়ে যাচ্ছে। ফার্স্ট যাও। ড্রাইভার আমার কথা মতো মেয়েগুলোকে নিয়ে চলে যায়। আর আমি বাসায় ফিরে খুব সাবধানে রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করি, চেঞ্জ করি। আজও তার ড্রেস বাইরে এসে আগুন জ্বালিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে মেঘের ঘুম থেকে উঠে মাথা ধরে বসে আছে। মনে বলে, হঠাৎ এমন হলো কেন রাতে? এখনো মাথা ব্যথা করছে। কোনো রকমে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আদিলের রুমে এসে দেখে আদিল ঘুমোচ্ছে। কিছু না বলে নিচে চলে আসে। নিচে আসতেই মহিত চৌধুরী বলে, আজও তোদের কলেজে খুন হয়েছে? কি বলছো আবু? আজ আবার কে খুন হয়েছে? দারোয়ান সহ 4 জন। কি, দারোয়ান চাচাকে মারবে? আর কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। গরিব লোল দারোয়ান, তার সাথে কার শত্রুতা থাকতে পারে? কি নির্মর্ম ভাবে মেরেছে, মাথা শরীর থেকে আলাদা করে ফেলেছে। আদিল নিচে আসতে গেলে সিঁড়ির উপর থেকে সব শুনে একটা বাঁকা হাসি দেয়। মহিত চৌধুরী সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আদিল। আরে আদিল, তুমি এসো। আদিল নিচে এসে একটা চেয়ার টেনে বসে বলে, আজ আবার কি হয়েছে আঙ্কেল? আর বলো না, রোজ রোজ এই কলেজে খুন হচ্ছে। ভয় করে মেয়েকে কলেজে পাঠাতে। আমি থাকতে মেঘার কিছু হবে না আঙ্কেল, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে আছি। আচ্ছা, খাবার খেয়ে নাও এখন সবাই। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে থাকে। আদিল রুমে বসে আছে, হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। কল রিসিভ করে বলে, বলুন, সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে, বাট মেয়েগুলো বাসায় না পৌঁছে দিয়ে এখানে পাঠালে কেন? এটাই তো আমার প্ল্যান। এখন 2জন বেঁচে আছে, আর এখন মেয়েগুলো না পেয়ে 2জনের মাঝে শত্রুতা শুরু হবে। এ বলবে তুই মেয়েগুলোকে সরিয়েছিস, ও বলবে তুই, আর 2জনের মধ্যে একজন বাঁচবে, তাকে আমি মারবো। তোমার মাথা এত দিকে কাজ করে কি করে? এই জন্যই তো আমার নাম আদিল। আচ্ছা যাই হোক, মেয়েগুলোকে যেন কোনো ক্ষতি না হয়। আমি এখন রাখছি, তো শুনলে সমস্যা হবে। বলেই আদিল কল কেটে পেছনে ঘুরে দেখে মেঘা দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। আদিল ভয় পেয়ে যায়। তুমি কখন আসলে এখানে? তার মানে এই খুনগুলো তুমি করছো? আমার সন্দেহ তাহলে ঠিক ছিল। আজকে মেঘা ভেতরে এসো, আমি তোমাকে সব বলছি, আর সব সত্যি আমি তোমাকে বলবো। আমার আর কিছু শোনার নেই। তুমি আমাকে এভাবে ঠকালে আদিল। তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি শান্ত আর ভালো মানুষ, কিন্তু তুমি তো একটা খুনি।
আদিল মেঘার কাছে এগিয়ে টেনে ভেতরে এনে দরজা বন্ধ করে দু বাহু ধরে বলে, আস্তে কথা বলতে বলছি না? বললাম তো সব বলছি, তাও কেন চিৎকার করছো? কি বলবে তুমি? এখনো তোমার বলার কিছু বাকি আছে? তুমি যা শুনেছো সব সত্যি। হ্যাঁ, আমি নয়ন সহ আজকে 5 জনকে মেরেছি। তুমি কেন মেরেছি জানো? নয়নকে মেরেছো কারণ ও তোমাকে কলেজে অপমান করেছে, আর দারোয়ান চাচাকে তোমাকে কলেজের ভিতরে ঢুকতে দেয়নি বলে। কিন্তু কোন মেয়েদের কথা বলছিলে? মেয়েগুলো কি করেছে তোমার? তার মানে এতদিন আমাদের কলেজ থেকে যে মেয়েগুলো কিডন্যাপ হয়েছে তুমি করেছো এগুলো? আমাকে কিছু বলতে দেবে? নিজের মতো করে গল্প বানিয়ে যাচ্ছ। বলো, আমি জানতে চাই কেন এগুলো করেছো তুমি? এখানে সমস্যা আছে, তুমি আমার সাথে বাইরে চলো, আমি তোমাকে সব বলবো। আজ কি আমি কেন এখানে এসেছি আর কেনই বা তোমাদের বাসা। বাট তুমি শুধু নিজেকে একটু কন্ট্রোল করো, আর তোমার আব্বুকে এখন কিছু বুঝতে দিও না। অনেক কথা বলার আছে তোমাকে। হো, আজ আমাকে বাহিরে নিয়ে গিয়ে কিডন্যাপ করবে তাই না? আমি আব্বুকে সব বলে দিব। সেটা তোমাকে কিডন্যাপ করা হলে আরো আগেই করতে পারতাম। যেদিন তুমি আমাকে হাতের ঝিল ব্রিজে খুঁজেছিলে, তোমার বাসার সামনে আমাকে দেখে রাতে বের হয়েছিলে, সেদিন আমার পিছনে পিছনে কলেজ গিয়েছিলে রাত 1টা। গতকাল আমাকে ফলো করতে করতে আমার অটোর পেছনে গিয়েছিলে। মানে এতদিন আমি যে তোমাকে এখানে ওখানে দেখেছি সব সত্যি ছিল, আর তুমি আমাকে দেখে লুকিয়ে যেতে? আর ততক্ষণ আমি যেতাম না যতক্ষণ তুমি বাসায় না পৌঁছাতে। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দাও, আমি তোমাকে সব বলবো। শুধু তোমার আব্বুকে এখন কিছু বলো না। ঠিক আছে, শুধু 10 মিনিট, আমি রেডি হয়ে আসছি। বলে মেঘা চলে যায়। আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজই সব শুনে ফেলতে হলেও আর 2 দিন পরই তো এই গল্পের শেষটা হয়ে যেত। ভেবেছিলাম তখনই বলবো, আপনারা হয়তো আমাকে মাফিয়া ভাবছেন। আমি মাফিয়া নই, আমি হলাম না। এখন বলবো তাহলে আবার মেঘাকে বলতে হবে, একটু পর মেঘাকে বলবে আমি কে, তখন শুনে নেবেন। বলে আদিল রুম থেকে বের হয়ে নিচে এসে বসে থাকে। একটু পর মেঘা এলে আদিল মেঘাকে নিয়ে বের হতে গেলে মহেশ চৌধুরী বলে, তোমরা কি কোথায় যাচ্ছ? মেঘা বললো ওনাকে শপিং করবে, তাই নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, যাও তাহলে। আদিলে মেঘা বাইরে এসে মেঘা ড্রাইভ সিটে বসতে গেলে আদিল বলে, আমি ড্রাইভ করছি, তুমি ওখানে বসো। তুমি তো বলেছিলে তুমি ড্রাইভ করতে জানো না, তাহলে? একটু পর তো সব সত্যি জানবে, এটাও জেনে নাও আমি ড্রাইভ করতে পারি, আর তোমার থেকে বেটার পারি। কোনো তো আমার হাত পা কাঁপে না। এত মিথ্যে কথা কি করে বলতে পারো তুমি আমার সাথে? যেভাবে তুমি শুনেছিলে সেভাবে। এখন উঠে বসো। এরপর দুজনে গাড়িতে উঠে বসে। আদিল ড্রাইভ করতে থাকে। মেঘা আদিলের ড্রাইভ দেখে অবাক, মনে মনে বলে, শালা মিথ্যু কোথাকার, এত সুন্দর করে ড্রাইভ করতে পারে আর বলে আমি ড্রাইভ করতে পারি না। আমাকে বকা শেষ হলে বাইরে তাকিয়ে প্রকৃতি দেখো, মন ভালো হয়ে যাবে। তুমি কি করে জানলে আমি তোমাকে বকছি? সব প্রশ্নের উত্তর একটু পর পাবে। বলে একটা নদীর পাড়ে এসে আদিল গাড়ি থামায়। এরপর দুজন গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গা থেকে বসে পড়ে। মেঘা বলে, এবার বলো কে তুমি, আর এখানে কেন এসেছো, আর এদের কেন মেরেছো? বলবো তো, এত হাইপার হচ্ছে কেন? বলার জন্য তো এনেছে, আগে বলো কি খাবে। আমি এখানে কিছু খেতে আসিনি, সত্যি জানতে এসেছি। এই তোমাদের মেয়েদের একটাই সমস্যা, একটু ধৈর্য ধরতে পারো না। বলবো বলেই তো এখানে নিয়ে আসলাম নাকি? নেই। আমি যাকে ভালোবাসি সে 6 জন মানুষকে খুন করেছে। কেন করেছে সেটা আমি জানতে চাই। তুমি যাকে ভালোবাসো সে সাধারণ কেউ নয়, সিআইডি অফিসার আদিল চৌধুরী। আদিলের কথা শুনে মেঘা হাঁ করে আদিলের দিকে তাকিয়েছে। আদিল মেঘাকে এভাবে তাকাতে দেখে বলে, এভাবে হা করে না থেকে মুখ বন্ধ করো, মুখে মচে যাবে। তুমি সিআইডি অফিসার? তাহলে এই যে মুচির কাজ করা, আমাদের বাসায় আমার বডিগার্ড হওয়া, এইসব কেন? তোমাদের কলেজে যে রোজ রোজ মেয়েদের কিডন্যাপ করা হয় আর কোনো না কোনো ছেলেদের লাশ পাওয়া যেত, এর সাথে নয়ন দারোয়ান জড়িত ছিল, আর ওই 4টা ছেলে ওদের হয়ে কাজ করতো। পুলিশ সবকিছু জেনে চুপ করে আসে মৃত্যুর পরে। আর তখন এই রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব পড়ে স্যারের উপর। আর আমি স্যারের সাথে কথা বলে সব শুনি। এই কেসের দায়িত্ব স্যার আমাকে দেয়। আর আমি সবকিছু জানার জন্য প্রথমে মুসির কাজ করি, কিন্তু কলেজের ভেতর যেতে পারছিলাম না। তাই আমার লোকজন দিয়ে তোমার আব্বুর উপরে অ্যাটাক করাই। তোমার আব্বুর খুব পাওয়ার, তাই তোমার আব্বুর সাথে থাকতে চেয়েছিলাম। আর তাই হলো আমি তোমার বডিগার্ড হয়ে কলেজের ভিতরে গেলাম, আর কালোর মেয়েগুলো আমার কাছে রেখেছি, 40 জন মেয়ে। তাহলে মেয়েগুলোকে কেন বাসায় পৌঁছে না দিয়ে তোমার কাছে রেখেছো?
যাদের মেরেছি ওরা শুধু খেলোয়াড় ছিল, এই দলের ক্যাপ্টেন আর কোচ এখনো বাকি আছে। তাই কারা তারা তুমি জানো? একজন হলো তোমাদের প্রিন্সিপাল, দলের ক্যাপ্টেন, আর আরেকজন হলো। আর একজন কে বলো? তুমি গাড়ি থেকে বসো ফার্স্ট। কেন, কি হয়েছে? এখন কথা বাড়িও না, যা বললাম তাই করো। মেঘা কিছু না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। আদিল বসা থেকে উঠে কোমর থেকে পিস্তল বের করে আশেপাশে তাকিয়ে দেখে 6 জন তার দিকে পিস্তল ধরে রেখেছে। এটা দেখে মেঘা একটু অবাক হয়। আদিল সবার দিকে গুলি করতে থাকে। কিছু সময় গোলাগুলি হয়। 6 জন সবাই মারা গেছে আদিলের গুলিতে। ওদের ছোড়া একটা গুলি এসে আদিলের হাতে লাগে। মেঘা গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আদিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোমার তো গুলি লেগেছে, রক্ত পড়ছে, এসো আমার সাথে। আমি ঠিক আছে, সামান্য একটা গুলি আমার কিছুই করতে পারবে না, বাট ওরা জানলো কি করে আমি এখানে? ওরা কারা ছিল তুমি জানো? তোমার মোবাইলটা দাও তো। মোবাইল দিয়ে কি হবে? আচ্ছা দাও। মেঘা আদিলের দিকে মোবাইল এগিয়ে দেয়। ভালো করে মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আদিল। মেঘা বলে, মোবাইলে এমন করে কি খুঁজছো? না, তোমার মোবাইলটা অনেক সুন্দর তাই দেখছিলাম। বলে ইশারা বলে চুপ করতে। এরপর মোবাইলের কভার খুলে ভেতরে দেখে একটা মিনি মাইক্রোফোন। মেঘা নিজেও বেশ অবাক হয় এটা দেখে। আদিল বাঁকা হাসে। মাইক্রোফোনটা পানিতে ছুঁড়ে ফেলে। মেঘা বলে, এটা কি? আর আমার মোবাইলে কি করে এলো? এটা একটা মাইক্রোফোন, এর সাথে তুমি এবং আমি যা কথা বলেছি সব তোমার আব্বু শুনে নিয়েছে। আব্বু শুনেছে? মানে কি বলছো তুমি? আব্বু কেন আমার মোবাইলে এগুলো লাগাবে? তুমি জানতে চাইলে না আরেকজনকে? তুমি তো তখন একজনের নাম বলে চুপ হয়ে গেলে। ওই একজন আর কেউ নয়, তোমার আব্বু। হোয়াট? এটা কখনোই হতে পারে না আদিল, আমার আব্বু এমন না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে মেঘা, কারণ এটাই সত্যি। তুমি একটা বিষয় কি কখনো খেয়াল করছো? তোমাদের কলেজ থেকে রোজ মেয়েদের কিডন্যাপ করা হয়, তোমাকে কেন করেনি? এটা একটু ভাবো তো। আমাকে কিডন্যাপ না করার সাথে আব্বুর কি সম্পর্ক? তোমাকে এই জন্যই কিডন্যাপ করা হয়নি কারণ এই খেলার মূল কারিগর তোমার আব্বু। সবাইকে দেখায় সে একজন বিজনেসম্যান, বাট শি ইজ এ ক্রিমিনাল। তোমাদের বাসায় আমি কেন এসেছি একটু ভাবো। সে তো তুমি আব্বুর জীবন বাঁচিয়েছো, তার জন্য আব্বু তোমাকে আমার বডিগার্ড হিসেবে রেখেছে। এটা পুরোটাই আমার প্ল্যান। সেদিন তোমার আব্বুর উপর যারা অ্যাটাক করে তারাও সিআইডি অফিসে ছিল। আমি আরও আগেই জানতে পারি তোমার আব্বু এর সাথে জড়িত। তখন তোমার আব্বুর আশেপাশে থেকে আমার প্রমাণগুলো সংগ্রহ করা প্রয়োজন ছিল, আর তাই আমার তোমাদের বাসায় আসা। আর আমি এত সাকসেসও হয়েছি। তোমার আব্বুর মোবাইল থেকে সকল প্রমাণ আমি নিয়েছি। তোমার আব্বুর কনভারসেশন সহ সকল প্রমাণ আমার হাতে চলে এসেছে। আর এই ছেলেগুলো আর কেউ না, তোমার আব্বুর লোক যারা আমাকে মারতে এসেছিল। আদিলের কথা শুনে মেঘা চোখে পানি ছলছল করছে। তার আব্বু এত খারাপ, এটা সে ভাবতেও পারছে না। মেঘা বলে, আর আমার সাথে কি তাহলে ভালোবাসার অভিনয় করেছো আব্বুকে ধরার জন্য? না মেঘা, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তোমার আব্বুকে ধরার জন্য আমি তোমাকে ব্যবহার করিনি। আমার আব্বু এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল, আমি বিশ্বাস করতে পারছি না আদিল, আমার আব্বু এতটা নোংরা কাজ করতে পারে। না মেঘা, নিজেকে সামলে নাও। তোমার আব্বুর সাথে এরপর যা হবে সেটা শুনতে পারবে। কি করবে তুমি? বলি মেঘা আদিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আদিল মেঘার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি নাকি রক্তটা আমার ডিপার্টমেন্টের সবাই বলে, এই কারণ আমি ক্রিমিনালকে ভালো হবার সুযোগ দিই না। তোটাও করবে নয়ন, দারোয়ান সহ আরো 4 জনের যে অবস্থা হয়েছে তোমার আব্বুরও তাই হবে। তোমার আব্বু এখনো পর্যন্ত 30 জন স্টুডেন্টকে মেরেছে, 20 জন কলেজ ছাত্রীকে পাচার করেছে, আর আমার কাছে এই অপরাধের শাস্তি শুধু মৃত্যু। মেঘা কিছু বলতে পারছে না, কি বা বলবে। এতগুলো ছাত্রকে খুন করেছে, মেয়েগুলোকে পাচার করেছে। মেঘা চোখে পানি মুছে বলে, আমি আর ওই বাড়িতে ফিরবো না, তোমার সাথে আমাকে নিয়ে যাও। ওই লোকটার মুখটাও আমি আর দেখতে চাই না। বাড়ি ফিরো আর দেখতে পারবে না। তোমার আব্বু আমার কাছে আমার লোকজন তুলে নিয়ে গেছে। কি বলছো? কখন? তোমাকে নিয়ে বের হওয়ার সময় আমি স্যারকে ইনফর্ম করে দিয়েছি, আর সাথে 4 জন পুলিশ অফিসারকেও। পুলিশকে তুলে নিয়ে গেছো? এরা কি করেছে? এই চক্রের সাথে 4 জন পুলিশও জড়িত, আর কিছু সময়ের মেহমানেরা। এখন চলো, ডাক্তারের কাছে যাবে, অনেক ব্লাড পড়ছে। এসব আমার জন্য কিছু না, এর চেয়ে বেশি কিছু হলেও আমার কিছু হবে না। আগের কথা আর এখনকার কথা এক নয়,
এখন তোমার জীবনের সাথে আমার জীবনও জড়িয়ে আছে। তোমাকে সবাই ভয় পেলেও এখন থেকে আমাকে তোমাকে ভয় পেতে হবে। চলো। আদিল মুচকি এসে মেঘাকে নিয়ে হসপিটালে এসে হাত থেকে গুলি বের করে হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর হসপিটাল থেকে বের হয়ে মেঘাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। মেঘা গাড়ি থেকে নেমে হাঁ করে আছে। মেঘা বলে, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত বড় বাড়ি তোমার? এটা আমার বাড়ি, চলো ভিতরে। বলেই দুজনে হাঁটতে থাকে। দারোয়ান আদিলকে দেখে সালাম দেয়। আদিল সালামের জবাব দিয়ে ভেতরে গিয়ে কলিং বেল বাজায়। বাসার কাজের লোক এসে দরজা খুলে আদিলকে দেখে আদিলের দাদুকে ডাকে। দাদু এসে আদিলকে দেখে জড়িয়ে ধরে বলে, এই বুঝি তোর আসার সময় হলো? এই বুড়োর কথা মনে থাকে না, তাই না? দাদু আবার শুরু করলে? এই তো চলে এসেছি, আর যাবো না তোমার থেকে দূরে। সত্যি বলছিস তো নাকি ঢপ দিচ্ছিস? সত্যি বলছি দাদু, আর এই দেখো কাকে নিয়ে এসেছি। দাদু মেঘা দিকে তাকিয়ে বলে, এটা বুঝি আমার ডার্লিং? বুড়ো, এটা তোমার না, এটা আমার। আচ্ছা তুমি মেঘার সাথে পরিচিত হও, আমাকে একটা কাজে যেতে হবে। বলে আদিল মেঘাকে দাদুর সাথে রেখে বের হতে গেলে মেঘা বলে, কখন আসবে বাসায়? এই বুড়োটাকে বুঝি পছন্দ হয় না আমার ডার্লিং এর? মেঘা মুছিয়ে আসে। আদিল একটু পরে আসবে বলে চলে আসে গোডাউনে। এসে দেখে মোহিত চৌধুরী সহ 4 জন পুলিশকে বেঁধে রেখেছে। আদিল এসে একটা চেয়ার টেনে মোহিত চৌধুরীর সামনে বসে বলে, মিস্টার মোহিত চৌধুরী, নামে বিজনেসম্যান আর কাজে ক্রিমিনাল। আমাকে ছেড়ে দে আদিল, তুই জানিস না আমি তোর কি করতে পারি। নিজেকে আগে এখান থেকে সারা, তারপর না আমাকে কিছু করবি। তোর পাপের ভান্ডার পূর্ণ হয়ে গেছে। বলি আদিল চেয়ার থেকে উঠে হাতে একটা রড নিতেই আদিলের সিনিয়র অফিসার বলে, আদিল কি করছো? রড দিয়ে কি করবে? এদের আইনের হাতে তুলে দে আমাদের কাজ। কেন স্যার? যাতে সারা পেয়ে আবার নিরীহ ছাত্রছাত্রীর জীবন নষ্ট করতে পারেন? আপনি আমার সম্পর্কে খুব ভালো করে জানেন। আমার ডিকশনারিতে অন্যায়ের শাস্তি মৃত্যু। কিন্তু আদিল। নো মোর কিন্তু স্যার, এদের জীবনের পথ চলায় এই পর্যন্তই। বলি আদিল রড দিয়ে মোহিত চৌধুরীর পায়ে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে। মোহিত চৌধুরী চিৎকার করে ওঠে। এত জোরে চিৎকার করে যে পুরো গোডাউন কেঁপে ওঠে। 4 জন পুলিশ ভয়ে শুকনো ঢোকিলে আদিল রড মোহিত চৌধুরীর গলায় চেপে ধরে বলে, কতগুলো নিষ্পাপ স্টুডেন্টকে তুই খুন করেছিস, কতগুলো মেয়ের জীবন তোর জন্য নষ্ট হয়ে গেছে। আজ তোকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো যে মৃত্যুর জন্য আমার কাছে ভিক্ষা করবি। বলি ইচ্ছে মতো রড দিয়ে মারতে থাকে মোহিত চৌধুরীকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তবুও যেন আদিলের রাগ কমছে না। আশেপাশে তাকে কিছু না পেয়ে চেয়ারটা ছুঁড়ে মারে। এরপর ভাঙা একটা টুকরো হাতে নিয়ে ইচ্ছে মতো সারা শরীরে আঘাত করছে তাকে। মোহিত চৌধুরী যন্ত্রণা ছটফট করছে। পুলিশগুলো ভয়ে কাঁপছে। আদিলের স্যার এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। আদিল মোহিত চৌধুরীর বুকে লাথি মারতে চেয়ার দিয়ে নিচে পড়ে যায়। আদিল মোহিত চৌধুরীর গলায় পা দিয়ে চেপে ধরে। মোহিত চৌধুরী ছোটাছুটি করতে করতে মারা যায়। এরপর আদিল পুলিশগুলোর কাছে গিয়ে বলে, আইনের পোশাক পরে বেআইনি কাজ করতে তোদের বুক একবারও কাঁপলো না? তোদের সরকার এই পোশাকটা দিয়েছে গরিব অসহায় মানুষের সেবা করার জন্য, আর তোরা এদের মতো লোকের থেকে টাকা খেয়ে সেই গরিব মানুষের ক্ষতি করিস। নিজের সততা বিক্রি করে দিয়েছিস টাকার কাছে। টাকা টাকা টাকা, আজ দেখি তোদের টাকা তোদের বাঁচাতে পারে কিনা। বলি আদিল হাতে থাকা ভাঙ্গা চেয়ারের টুকরো দিয়ে পায়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। পুলিশগুলো ছটফট করছে। এরপর এক এক করে সবাই ভাঙা চেয়ারের টুকরো দিয়ে গলায় ঢুকিয়ে দেয়। ছটফট করতে করতে 4 জন মারা যায়। আদিল একটা চেয়ারে বসে মাথা নিচু করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এ রক্তে আদিলের সারা শরীর লাল হয়ে গেছে। আদিলের স্যার এসে আদিলের কাঁধে হাত রাখতেই আদিল স্যারের দিকে তাকায়। স্যার বলে, এতটা রাগ ভালো নয় আদিল। রাগের মাথায় এদেরকে মেরে ফেললে এখন ওপরে কি জবাব দেব? সবার লাশগুলো রাতের অন্ধকারে কলেজের গেটে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করুন। এখনো একজন বাকি, তাকেও মরতে হবে। আর মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি দেখছি। তুমি ভালো করে ফ্রেশ হয়ে নাও। রক্ত পুরো শরীর লাল হয়ে গেছে। আদিল উঠে ওয়াশরুমে চলে যায়। স্যার 3 জন অফিসারকে বলে মেয়েগুলো তাদের বাসায় পৌঁছে দিতে। অফিসারগুলো মেয়েগুলোকে নিয়ে যাদের বাসায় চলে যায়। আদিল ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাসায় চলে আসে। আদিল বাসায় আসতেই দাদু বলে,
দাদু ভাই, অনেক ক্রিমিনালদের পিছনে ছুটেছিস, এবার বিয়েটা করে নে। আমি আর কতদিন বাঁচবো জানি না, তোর বিয়েটা দেখে যেতে চাই। ঠিক আছে দাদু, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেঘে কোথায়? তোর রুমে ঘুমিয়ে আছে, খুব ক্লান্ত লাগছে, তোকে তার রুমে গিয়ে রেস্ট কর। আদিল ঠিক আছে বলে রুমে এসে দেখে মেঘা ঘুমিয়ে আছে। আদিল ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে দেখে মেঘা বসে আছে। ঘুম ভেঙে গেছে তোমার? তুমি কখন এসেছো? একটু আগে এসে মাত্র গোসল করলাম। আচ্ছা শোনো, দাদু চায় তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি দিতে, তুমি কি বলো? আমার কোনো সমস্যা নেই, আমিও চাই তোমার বউ হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে। তাহলে তো আর সমস্যা নেই। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো। বলি আদিল রুম থেকে বের হতে গেলে মেঘা বলে, আব্বুকে কি মেরে ফেলেছো? তোমার আব্বুকে না, আমি একজন অপরাধীকে তার পাপের শাস্তি দিয়েছি। বলি আদিল নিচে চলে যায়। মেঘা বসে থেকে চোখের পানি ছেড়ে দেয়। যতই খারাপ হোক বাবা তো বাবার জন্য সন্তানের মন তো কাঁদবেই, কিন্তু অন্যায়ের শাস্তি সকলকেই পেতে হবে, এটাই তো বাস্তব। অন্যায়ের শাস্তি সবাইকেই পেতে হবে। মেঘা চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আদিল বসে কফি খাচ্ছে। দাদু মেঘাকে দেখে বলে, আরে মেঘা ডার্লিং, এসো এসো। মেঘা এসে দাদুর পাশে বসে। হঠাৎ আদিলের মোবাইল বেজে ওঠে। আদিল মোবাইলে হাত দিয়ে দেখে স্যারের কল। আদিল কল রিসিভ করে বলে, স্যার বলুন। মেয়েদেরকে সবাইকে বাসায় পৌঁছে দিয়েছি, আর লাশগুলো গাড়িতে তুলে রেখেছি। রাত হলেই কলেজের সামনে পেলে আসবো। তুমি একটু সাবধানে থেকো। প্রিন্সিপাল তোমার সব জেনে গেছে, যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আমার কাছে আসলে কি হবে প্রিন্সিপালের সেটা সে খুব ভালো করেই জানে। আমার সম্পর্কে আপনাকে নতুন করে বলার কিছু নেই। আপনি জানেন আমার ক্যারেক্টার কেমন, আর আমি সময় কতটা ভয়ঙ্কর হতে পারি। সেটা আমি খুব ভালো করে জানি, তবুও তুমি একটু সাবধানে থেকো আর তোমাদের দাদুর খেয়াল রেখো। আদিল ঠিক আছে বলে কল রেখে তার দাদুর দিকে তাকাতেই দাদু বলে, আদিল, আমি চাই তোর আর মেঘার বিয়েটা এই শুক্রবারে হয়ে যাক, কি বলিস তুই? তোমার যা ভালো মনে হয় তাই করো দাদু। মেঘা, তোমার কিছু বলার আছে? মেঘা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। দাদু মেঘার থুতনিতে হাত রেখে বলে, লজ্জা পেলে? আমার নাত বউকে খুব সুন্দর লাগে, আমার নাতির পছন্দ এত ভালো হবে আমি কখনো ভাবিনি। এমনটা কেন মনে হয় দাদু তোমার? সব সময় গুন্ডা মাস্তানের পিছনেই ছুটে দিন কাটে, কখনো মেয়েদের দেখার সময়ও যে তোর আছে সেটাই তো জানতাম না। হয়েছে, আর অত প্রশংসা করতে হবে না আমার। আরো কিছু সময় তাদের এই টম এন্ড জেরির খুনসুটি চলে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 6 দিন। এর মধ্যে সবাইকে আদিল আর মেঘার বিয়ে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আজ গায়ে হলুদ। মেঘা আর আদিলকে পাশাপাশি বসানো হয়েছে। আদিলকে একটা সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরানো হয়েছে, আর মেঘাকে হলুদ শাড়ি, সাথে ফুলের তৈরি মালা চুড়ি। আদিল আর চোখে মেঘার দিকে তাকিয়ে দেখে মেঘাও তার দিকে আর চোখে তাকিয়ে আছে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে দাদু স্টেজে উঠে হলুদ দিয়ে দুজনের মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ নিজ হাতে তোদের একে অন্যের জন্য সৃষ্টি করেছে, সারা জীবন তোরা সুখী হ। আদিল আর মেঘা একে অপরের দিকে তাকিয়ে মুছিয়ে আসে। এরপর এক এক করে সবাই হলুদের অনুষ্ঠান শেষ করে। আদিল একটা গিটার হাতে নিয়ে মেঘা দিকে তাকিয়ে গাইতে শুরু করে। বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। গান শেষে সবাই হাততালি দিতে থাকে। এরপর আদিল মেঘাকে তার রুমে রেখে নিচে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে সবাই কাজে ব্যস্ত। সবকিছু শেষ করতে করতে বিকেল হয়ে যায়। পার্লার থেকে মেয়েরা এসে মেঘাকে সাজাচ্ছে। আদিল অন্য রূপে রেডি হচ্ছে। তখন স্যার বলে, আজ থেকে তোমার জীবনের নতুন পথ চলা শুরু। এখন থেকে তোমারও পিছুটান থাকবে। এবার নিজের রাগটাকে একটু কন্ট্রোল করো। নিজের রাগ কন্ট্রোল করতে পারবো কিনা জানি না স্যার, তবে কিছুটা থাকবে। তবে আমার ক্যারেক্টার চেঞ্জ হবে। আমাদের মিশনের এখন একজন আছে, তাকে শেষ করার পর আমি শান্ত হব। তুমি সত্যি কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন রেডি হয়ে নাও, সবাই নিচে অপেক্ষা করছে। আদিল ঠিক আছে বলে শেরওয়ানি পরে রেডি হয়ে নেয়। একটু পর আদিল গিয়ে স্টেজে বসে পড়ে। কনা মেঘাকে বলে, দুলাভাই আজ তোকে দেখলে 100% বেহুশ হয়ে যাবে। আমি যদি ছেলে হতাম তাহলে তোকে নিয়ে এখন পালিয়ে যেতাম বান্ধবী। চুপ কর লুচি, একটু লজ্জা করে না তোর? কে বলে যাচ্ছে?
লজ্জা তো আজ তুই পাবি বান্ধবী, একটু পর বিয়ে, তারপর বাসর রাত। আজ তো সব কিছু দুলাভাই চুরি করে নেবে। মেঘা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। কন্যা শব্দ করে হেসে দেয়। একটু পর কন্যা মেঘাকে নিয়ে স্টেজে এসে আদিলের পাশে বসিয়ে দেয়। আদিল এক দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে আছে। দাদু আদিলের কানে কানে বলে, এমন করে তাকিয়ে থাকিস না, বেহুশ হয়ে যাবি। আদিল লজ্জা পেয়ে মাথা নিচু করে মুছে আসে। একটু পর কাজী সাহেব বিয়ের কাজ সম্পূর্ণ করে। কন্যা মেঘাকে নিয়ে স্টেজ থেকে নামতে গেলে হঠাৎ চারপাশ থেকে বৃষ্টির মতো গুলি আসতে থাকে। দাদু একজনকে আদিলকে লক্ষ্য করে গুলি ছুটতে দেখে আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর গুলি এসে সোজা দাদুর বুকে লাগে। আদিল দাদুকে ধরে বসে কান্না করতে করতে বলে, দাদু এটা তুমি কি করলে? আমি তোমাকে কিছু হতে দেবো না, আমি তোমাকে বাঁচাবো। তোর চোখে পানি মানায় না দাদু ভাই, আমাকে হসপিটালে নিয়ে কোনো লাভ নেই, আমার সময় শেষ, মেঘাকে বাঁচা যা। বলেই দাদু আদিলের কোলে ঢলে পড়ে। আদিল দাদুকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। মেঘার কান্না শুনে সেই দিকে তাকিয়ে দেখে মেঘা কন্যাকে কোলে নিয়ে বসে কান্না করছে। আদিল কন্যার কাছে গিয়ে বসতেই কন্যা বলে, দুলাভাই, আমার বান্ধবীর খেয়াল রাখবেন। আপনাদের দুজনকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু ওপরওয়ালা সেই সুযোগটা আমায় দিল না। আপনি মেঘাকে নিয়ে এখান থেকে চলে যান। আমার ভুলের জন্য আজ এত কিছু হয়ে গেল। আমি কি করে এতটা কেয়ারলেস হতে পারলাম? কন্যা মেঘার কোলে ঢলে পড়ে। মেঘা আদিলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হঠাৎ মেঘা দেখে একটা ছেলে আদিলের দিকে পিস্তল তাক করে আছে। গুলি করতে মেঘা আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর গুলি এসে মেঘার ডান হাতে লাগে। আদিল মেঘাকে জড়িয়ে ধরে বলে, তুমি এটা কি করলে? আমার জন্য আর কতজন মরবে? কাউকে ছাড়বো না, সবাইকে আমি শেষ করে দেবো। তুমি শুধু 5 মিনিট অপেক্ষা করো, জাস্ট 5 মিনিট। বলি আদিল উঠে একজনের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে এক এক করে সবাইকে মেরে ফেলে। দৌড়ে এসে মেঘাকে কোলে করে দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে এসে ডক্টরকে ডাকতে থাকে। ডক্টর কি কোথায় আছেন? ডক্টর নার্স দৌড়ে এসে দেখে সিআইডি অফিসার আদিল একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডক্টর আদিলের থেকে মেঘাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আদিল অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে চোখে পানি ফেলছে। স্যার এসে আদিলের কাঁধে হাত রাখতেই আদিল স্যারকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। স্যার বলে, কেঁদো না আদিল, যা হয়ে গেছে তাতে আর বদলানো যাবে না। দাদুর কাছে যাও তুমি, আমি এখানে আছি। আমি যে কেন সিকিউরিটি রাখলাম না? আমার একটা ভুলের জন্য আজ দাদু ওনা মারা গেছে। আমার মেঘার কিছু হবে না তো স্যার? মেঘার কিছু হবে না আদিল, তুমি দাদু দাপনের ব্যবস্থা করো, আমি এখানে আছি। আমি ওই প্রিন্সিপালের খেল শেষ করে আসছি স্যার, আপনি মেঘার খেয়াল রাখবেন একটু। বলি আদিল চোখের পানি মুছে বাসায় এসে কিছু লোকজন নিয়ে দাদু আর কর্নার দাফন কাজ শেষ করে। দাদুর কবর থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে বলে, আমি প্রিন্সিপালকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো যে ও মৃত্যুর জন্য আমার কাছে ভিক্ষা করবে। আমাকে তুমি মাফ করে দিও দাদু, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমার জন্য তুমি তোমার জীবন দিয়ে গেলে, বদলা আমি নেব। বলি উঠে বাসায় এসে পিস্তল, একটা ছুরি, একটা স্ক্রুড্রাইভার আর 3 ম্যাগাজিন গুলি সাথে করে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে প্রিন্সিপালের বাসায়। কিন্তু প্রিন্সিপাল বাসায় নেই। হঠাৎ আদিলের মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার। কল রিসিভ করতে ওপাশ থেকে বলো, সিআইডি আদিল চৌধুরী, আমাকে খুঁজতে আমার বাসায় গিয়ে কি লাভ? তোমার গোডাউনে চলে আসো, তোমার বউ তোমার ছেলে অপেক্ষা করছে, আর আমিও। আমার মেঘার কিছু হলে আমি তোকে ছাড়বো না, আমি আসছি প্রিন্সিপাল, আমি আসছি। বলি আদিল কল কেটে গাড়ি নিয়ে চলে আসে গোডাউনে। দরজা খুলে ভেতরে যেতেই প্রিন্সিপাল বলে, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। তোমার তো সিনেমায় অভিনয় করার কথা ছিল, কি নিখুঁত অভিনয়টা না করেছিলে, কখনো মুচি, কখনো বডিগার্ড। আমি শালা এতটা মাথা মোটা, নয়ন দারোয়ান মরার পরেও তোমার উপর সন্দেহ করতে পারিনি। কিন্তু মোহিত যখন আমাকে বলল এইসব কিছু তুমিই করছো, আমি বিশ্বাস করতে পারিনি। কিন্তু মোহিতের বাসায় সিসি ফুটেজ দেখে আমি তো অবাক, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর এই মেয়েটা নিজের বাবার খুনিকে কি করে বিয়ে করলো বুঝতেই পারছি না। যাই হোক, একটু দেরি হয়ে গেল, আজ তোকে মেরে সব কাহিনী এখানে শেষ করে দেব। এই গল্পের নায়ক আমি, আর ভিলেনের হাতে নায়কের মৃত্যু হলে পাবলিক তো আমার উপর হাসবে। আর দেখি কে কাকে মারতে পারে।
প্রিন্সিপাল তার লোকজনকে বলে আদিলকে মারতে। আদিল কোমর থেকে স্ক্রু ড্রাইভার বের করে সবার বুকে গলায় ঠুকিয়ে দেয়। প্রিন্সিপাল বলে, এই সিআরডি থাম, আর একদম সামনে এগোলে তোর বউয়ের আর স্যারের লাশ ফেলে দেব। আদিল মারা বন্ধ করে থেমে যায়। প্রিন্সিপাল আদিলের কাছে এসে হাত থেকে স্ক্রু ড্রাইভার নিয়ে আদিলের ডান হাতে ঢুকিয়ে দেয়। আদিল হাত ধরে চোখ বন্ধ করে ফেলে। প্রিন্সিপাল হাসতে হাসতে বলে, কষ্ট হচ্ছে সিআইডি? ভাব কতটা কষ্ট দিয়ে তুই আমার লোকদের মেরেছিস। এক এক করে সবাইকে তুই আমার থেকে কেড়ে নিয়ে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাবি। এটা তুই ভাবলি কি করে? ওর শত্রুতা আমার সাথে, আমাকে মেরে ফেল, কিন্তু আমার ওয়াইফ আর স্যারকে ছেড়ে দে। আমি এতটা বোকা নই। ওদের ছেড়ে দিলে যে তুই সিংহর মতো গর্জন করে উঠবি সেটা আমি খুব ভালো করেই জানি। এত সহজে আমি তোকে মারবো না, একটু একটু করে আমি তোকে যন্ত্রণা দিয়ে তারপর মারবো। বলি আদিলকে হকি স্টিক দিয়ে মারতে থাকে। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আদিল মাটিতে পড়ে আছে। প্রিন্সিপাল আদিলের মাথার পাশে বসে চুল টেনে ধরে মুখ উপরের দিকে করে বলে, কিরে, তোর দম শেষ? এখনো আমার মনের জ্বালা মিটেনি। তোর জন্য আমার কোটি কোটি টাকা লস হয়ে গেছে। একজন নয়, দুইজন নয়, 40 জন মেয়েকে তুই নিয়ে গেছিস। কিন্তু তোকে মারার পর আমি আবার এই ব্যবসা শুরু করব। আর আমার প্রথম পণ্য হবে তোর বউ। তোর বউকে দিয়ে আমি আবার আমার ব্যবসা শুরু করব। তোর বউ যা দেখতে না, বেশ দাম পাবো। এই কথা শুনি আদিলের চোখ মুহূর্তেই রক্তবর্ণ হয়ে যায়। প্রিন্সিপালের এক হাত ধরে টান দিয়ে ফেলে দেয়। নিজের হাত থেকে স্ক্রু ড্রাইভার বের করে প্রিন্সিপালের ডান হাতে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। প্রিন্সিপাল চিৎকার করছে। আদিল প্রিন্সিপালের গলা চেপে ধরে জিভ বের করে কোমর থেকে ছুরি বের করে জিভ কেটে দেয়। প্রিন্সিপাল মুখে হাত দিয়ে গলা কাটা মুরগির মতো ছটপট করছে। আদিল হাসতে হাসতে বলে, বলেছিলাম না এই গল্পের নায়ক আমি, আর নায়ক কখনো ভিলেনের হাতে মরে না। তুই আমার দাদুকে আমার থেকে কে নিয়েছিস? মেঘার বোনের মতো বান্ধবী তোর জন্য মারা গেছে, আচ্ছা আমি তোকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো, মরার পরে তোর আত্মা চিৎকার করবেই। বলি স্ক্রু ড্রাইভার দিয়ে বাম হাতে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। এরপর উল্টো করে গায়ের শার্ট খুলে ছুরি দিয়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। প্রিন্সিপালের রক্তে আদিলের হাত লাল হয়ে গেছে। প্রিন্সিপাল আদিলের পা ধরে কান্না করছে আর মৃত্যু ভিক্ষা করছে। আদিল হেসে বলে, এটাই তো আমি চেয়েছি, আরো বেশি করে চিৎকার কর। বলে গিয়েই মেঘা আর স্যারের হাতের বাঁধন খুলে দেয়। মেঘা আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে পুরো মুখে পাগলের মতো কিস করতে থাকে। স্যার বলে, আদিল, রোমান্স বাসা গিয়ে করো, আগে ওর একটা ব্যবস্থা করে নাও। মেঘা লজ্জা পেয়ে আদিলকে ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিল বলে, স্যার সবকে আমি করব? ওর এখন যে অবস্থা, আর 30 মিনিট পর এমনিই মরে যাবে চিকিৎসা না পেলে। একটা কাজ করুন, বাকিটা আপনি শেষ করে আমার বউকে নিয়ে আমি বাসায় যাই। আরে কি বলো, আমি এখনো কাউকে নিজাতে খুন করিনি, এই আমার দ্বারা হবে না। তুমি গল্পের নায়ক, তাই গল্পটা তোমার হাতেই শেষ হোক। আপনার যদি একটা কাজও হয় না স্যার, ঠিক আছে বিয়ের পরে আমি ইতিটা নিয়ে এই গল্পের। বলে আদিল ছুরিটা উপর থেকে প্রিন্সিপালের গলা বরাবর ছেড়ে দেয়। ছুরি গিয়ে সোজা গলায় ঢুকে যায়। প্রিন্সিপাল ছটপট করতে করতে মারা যায়। আদিল বলে, স্যার এতদিনও যে কলেজের সামনে ছাত্রদের মেরে ফেলে রাখতো, ওকেও সেখানে ফেলে আসুন। আর ওই যে প্রিয় শ্রোতারা, যেখানেই অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে শিখে। আমি বদলালে বদলে যাবে দেশ, বদলে যাও বদলে যাও। আদিল মেঘাকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাসায় চলে যায়। আর স্যার প্রিন্সিপালের লাশ নিয়ে কলেজের সামনে ফেলে আসে। আদিল আর মেঘা এখন কি করবে সেটা আমাদের জেনে কাজ নেই। নতুন বিয়ে করেছে, যদি দুজনেই অসুস্থ তাও বলতে পারি না কি হবে। জানতে হলে বিয়ে করে ফেলুন। এটা আমার কথা নয়, লেখকের কথা। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসা অবিরাম সবাইকে।